হ্যাঁ রাকিব বল। মামা হচ্ছে গিয়ে তোমার ওই যে সামাজিক বিজ্ঞান যে বইটা আছে না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই বইটা যেহেতু বলতেছো তুমি পড়লে বুঝো না, স্যার বুঝা দিলে বুঝো, এই জন্য তোমাকে এখানে যে কঠিন কঠিন শব্দগুলো আছে এগুলো মামা একটু বুঝাই দিব। তাহলে এরপরে যদি তুমি ভালো কিনা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, যেখানে তোমার মনে হবে যে এই শব্দটা আগে বুঝছিলাম না, বুঝতে পারতেছিলাম না, বাট আমি বুঝে দেওয়ার পরে তুমি বুঝতে পারছো, সেই জিনিসটা ধরো যখন ভিডিওটা দেখবা তখন ধরো সাথে সাথে লিখে ফেলবা আর কি। পুরাটা লিখতে হবে না, জাস্ট যে শব্দটা বুঝো না এটা দ্বারা কি বুঝো এটা লিখে রাখবা, তাহলে পরবর্তীতে আর ভুলবা না। তোমার মামার মোবাইল দিয়ে অথবা তোমার নানুর মোবাইল দিয়ে দেখলে তুমি হবে আর কি, ঠিক আছে? বৃহস্পতিবার শুক্রবারে দেখে ফেলবো। তো মামা হচ্ছে গিয়ে তোমার এটা একটু পড়ামো, এরপরে বিজ্ঞান বইটাও পড়ামো, ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ামো, ইংলিশ সেকেন্ড পেপার আর ম্যাথ হচ্ছে গিয়ে তুমি তো স্যারের কাছে পড়তেছোই, আর ইসলাম নিজে নিজে বুঝতে পারবে আশা করি। তো এখানে দেখো টোটাল 8টা চ্যাপ্টার আছে, এর মধ্যে তোমার তোমাদের যে অর্ধবার্ষিক, এই অর্ধবার্ষিকটা হচ্ছে প্রথম 4টা চ্যাপ্টার আছে আর কি, ঠিক আছে? তো এখন দেখো প্রথম চ্যাপ্টারটা কি, সমাজ বিবর্তনের ইতিহাস। সমাজ কি? ধরো প্রাচীনকালে মানুষরা আলাদা আলাদা বসবাস করতো, গুহায়, বনে, জঙ্গলে, মানে পাহাড়ে, মানে যেখানে পারতো সেখানে বসবাস করতো। কারণ আগে প্রাচীনকালে তো মানুষ কম ছিল, বিভিন্ন অঞ্চলে ছড়ায় সেটা অল্প অল্প মানুষ ছিল। তারা দেখা গেছে বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, দুর্যোগ মানে কি, ধরো আমাদের ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, তুফান, টর্নেডো, তারপরে বন্যা, খরা, ভূমিকম্প, এগুলো যে হয় না প্রকৃতির কারণে, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মানে বিপদ আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে তোমার এই বন জঙ্গল থাকার ফলে বিভিন্ন বাঘ ভাল্লুক বা হিংস্র যে প্রাণীগুলো আছে এরা তো আক্রমণ করতো। তো এই জন্য মানুষ ভয়ে থাকতো আর কি। তো তারা চিন্তা ভাবনা করতে লাগলো ধরো কিভাবে তারা হচ্ছে কি এগুলো থেকে বাঁচতে পারবে, যে জীবজন্তুর আক্রমণ কিংবা হচ্ছে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এগুলো থেকে তো আমাকে বাঁচতে হবে, তাহলে কিভাবে বাঁচবো? এরপরে তারা বুদ্ধি করে একসাথে বসবাস করা শুরু করলো। তো বসবাস করে একটা পরিবার হইলো নি, এভাবে কয়েকটা পরিবার মিলে একটা গোত্র হইলো নি। গোত্র যেমন, গোত্র মানে বংশ আর কি, বলে না যে আমি ওরকম বংশের, খান বংশের, আমি সরকার বংশের, এরকম আর কি, গোত্র মানে একটা বংশ। তো এভাবে কয়েকটা গোত্র একসাথে বসবাস করা শুরু করছে, এভাবে একটা সমাজ হয়েছে আর কি। পরবর্তীতে ধরো একটা অঞ্চল, একটা দেশ, মহাদেশ এভাবে তৈরি হয়েছে। এভাবে কিভাবে তৈরি হয়েছিল, ধরো আগেকার মানুষরা ধরো গরু দিয়ে হাল চাষ করতো, পরবর্তীতে ধরো লাঙ্গল আসছে, এরপর ধরো দেখা গেছে ট্রাক্টর আসছে। একই একটা বিবর্তন হয়েছে নি, একটা পরিবর্তন হয়েছে নি। তো এটা হচ্ছে সমাজ বিবর্তন ইতিহাস, কিভাবে কোনটার পর কোনটা আসছে, এটা একটা ধারণা তোমাকে অল্প করে এখানে দিবে আর কি। দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এটা মানে কি? এটা মানে বোঝাচ্ছে যে বাংলাদেশ কবে থেকে সৃষ্টি হইলো, বা বাংলাদেশের যে ম্যাপটা, এগুলোর আগে কোন অঞ্চলটার নাম কি কি ছিল সেগুলো জানাবে। তারপর হচ্ছে বর্তমান অবস্থা কি, এগুলো জানাবে আর কি। কোথায় নদী নালা পাহাড় পর্বত আছে এগুলো জানাবে। কোথায় ধরো চাকমা মার বা বিভিন্ন যে উপজাতি আছে তারা বসবাস করে, এগুলো জানাবে আর কি। এরপর হচ্ছে বাংলাদেশ সংস্কৃতি ও সমাজ। সংস্কৃতি মানে কি, যে ধরো সংস্কৃতি মানে ধরো ইতিহাস ঐতিহ্য, যেটা আর কি। ধরো বিভিন্ন ধরনের উৎসব হয় না, পহেলা বৈশাখ, বা ধরো এই শীতকালে কিছু পিঠা উৎসব, বা বিভিন্ন ধরনের ঈদ, পূজা, এগুলো বিভিন্ন ধরনের উৎসব আছে না, তো এই উৎসবগুলো হবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে পোশাক, বিভিন্ন ধরনের কালচার, কুটির শিল্প, যে মাটির তৈরি বিভিন্ন হাঁড়ি পাতিল, বা এই ধরনের যেই ওই ইতিহাস ঐতিহ্যগুলো একটা দেশের পাওয়া যায়, অন্য দেশে সহজে পাওয়া যায় না, ওইটাকে বলা হয় ওই দেশের সংস্কৃতি। তো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে জানাবে, এবং বাংলাদেশে কিভাবে সমাজ তৈরি হয়েছে, সেটা কিভাবে বিবর্তন হয়েছে বর্তমান অবস্থাকে, এগুলো জানাবে আর কি। এবার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি মানে হচ্ছে ধরো অর্থনীতি, যেটা ধরো বাংলাদেশের অর্থনীতি নর্মাল হচ্ছে কি কৃষি নির্ভর, কারণ এখানকার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। এগুলা ধরো ফসল বিক্রি করে, নিজেরাও খায়। এবারে বাকি টাকা যেটা হয় এটা লভ্যাংশ, সরকারের একটা ট্যাক্স কেটে নেয়, পরে সরকার লাভ পায়। আবার অনেক সময় দেখা গেছে বাইরে পোশাক বিক্রি করে, ওষুধ বিক্রি করে, তারপর হচ্ছে চামড়া শিল্প বিক্রি করে, চিংড়ি মাছ বিক্রি করে। তো এটাকে বলা হয় রপ্তানি আর কি। অন্য দেশ থেকে যখন কোনো কিছু আনে এটাকে বলা হয় আমদানি, আর বাংলাদেশ যখন কোনো কিছু অন্য দেশে বিক্রি করে সেটাকে বলা হয় রপ্তানি। তো রপ্তানি আর হচ্ছে তোমার আমদানি, দুইটা মিলাই টিলে অর্থনীতি, এটার হিসাব নিকাশ আছে। তো ওই চ্যাপ্টারটার মধ্যে ওইটা পড়াবে আর কি। তো মামা হয়তো বা 2টা ক্লাসে অথবা 4টা ক্লাসে এই জিনিসগুলো একটু বুঝাই দেবো, তাহলে তুমি বুঝতে পারবা। মামার কাছে এখন ওই যে গ্রাফিক্স ট্যাবটা নাই, যার কারণে লিখে লিখে পড়াতে পারবো না তোমাকে, বই থেকেই জায়গায় জায়গায় বুঝাই দেবো কোন টার্মটা কি বুঝায়। তুমি একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো প্রথমটা দেখো, সমাজ পরিবর্তনের ইতিহাস। তো এখন দেখো এই যে বলছে, আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু এবং প্রাণী। তো আমরা তো জানি যে এখানে এই যে পৃথিবীতে আছে, পৃথিবীতে মানুষ আছে, তাই না? বিভিন্ন ধরনের গাছপালা আছে, বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। দেখো বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, এবারে সামুদ্রিক কি আছে, প্রাণী আছে। তো এরপর হচ্ছে গিয়ে এই যে দেখো, এই যে আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়, এগুলো কিন্তু এমসিকিউতেও আসবে। যেমন বলবে প্রাচীন যুগে মানুষ
কোনটির সামনে অসহায় ছিল? তাহলে এখানে কিন্তু আমরা দুইটা পড়তে পারলাম। একটা হচ্ছে দেখো জীবজন্তুর যে আক্রমণ, এটার কারণে মানুষ অসহায় ছিল। একটা হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ, এটার উপর মানুষ অসহায় অসহায় ছিল, এরকম আর কি। তো অসহায় থাকার পরে তারা কি করছে? অসহায় থাকার পরে দেখো, ফলে মানুষের যে অস্তিত্ব রক্ষা, অস্তিত্ব মানে কি, সে যে টিকে আছে, এই অস্তিত্ব রক্ষা করা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য, জীবনযাপনের চাহিদা মানে কি, মানে ধরো সে থাকতে হলে একটা জায়গার প্রয়োজন, খাবার প্রয়োজন, তাই না, চিকিৎসা প্রয়োজন, এই জিনিসগুলো হচ্ছে তার চাহিদা। তো একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে এভাবে দাঁড়াও, এই যে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ সমাজ গড়ে তুলেছে। অর্থাৎ এই যে দেখা গেছে মানুষ একাকী থাকলে জীবজন্তু আক্রমণ করে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসলে সে একাকী বাঁচতে পারে না। এই জন্য মানুষ অসহায় থাকার কারণে এগুলো থেকে বাঁচার জন্য কি করলো? সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো। শুধু মানুষই নয়, পশু পাখি কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধভাবে বসবাস করা লক্ষ্য করি। যেমন আমরা যে বনের যে পশুগুলা দেখি, দেখা গেছে বাঘ সব এগুলা একসাথে থাকে, হরিণ সবগুলো একসাথে থাকে, তাই না? আবার ফড়িং যখন উড়ে বা মৌমাছি যখন থাকে, দেখা যাচ্ছে একসাথে বাসা বানায় থাকে, তাই না? তাহলে শুধুমাত্র মানুষের যে দলবদ্ধভাবে বসবাস করে এরকম না, কীটপতঙ্গ পশু পাখি এমনকি পিঁপড়া তারা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে। যেমন এখানে ধরো তোমার কিছু উদাহরণ দিয়েছে, কি কি উদাহরণ দিয়েছে দেখো, যে হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে, তাই না? আবার বলছে, এ দেখো কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে চলে আসে। যেমন কি করে, কা কা করে, পরে সব দল কাক ছুটে চলে আসে আর কি। আবার দেখা যাচ্ছে মৌমাছিরা মৌচাক ও উই পোকা ডিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। এই যে মৌচাক যখন মধুর যেই বাসা আছে, ওখানে সবগুলা মৌচাক ছোট ছোট ঘর তৈরি করে, সবগুলো মৌমাছি থাকে, এখানে মধু সংগ্রহ করে, এখানে থাকে, এখানে ঘুমায়, এখানে খায়। আবার আছে বিভিন্ন উই পোকা মানে কি, যেমন অনেক সময় আমরা কোনো ঘুনে পোকা বলি না, যেগুলো কাঠ খেয়ে ফেলে, এগুলো দেখা গেছে একসাথে বসবাস করা শুরু করে। অথবা ধরো মাটির নিচে দেখবো অনেক সময় পোকা ওঠে, সব অনেক পোকা একসাথে। তো মানুষ ছাড়া কিন্তু অন্যান্য জীবজন্তু তারাও একসাথে বসবাস করা শুরু করে, শুধুমাত্র নিজেদের প্রয়োজন আর কি। ঠিক আছে? তো এখানে বলতেছে বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বোঝাতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে, এ ব্যাপারে এই অধ্যায়ে পাঠগুলোতে আমরা জানতে পারবো। অর্থাৎ বাংলাদেশে তাহলে কিভাবে সমাজ হলো, সভ্যতা কিভাবে চেঞ্জ হলো। সভ্যতা মানে কি, এক এক অঞ্চলের ধরো এক একটা ঐতিহ্য আছে। এক এক অঞ্চলের ধরো পাহাড়ি অঞ্চল, কোন অঞ্চল মরুভূমি অঞ্চল, কোন জিনিস নদীমাতৃক অঞ্চল, কোন জমি দেখা গেছে শুধুমাত্র বন জঙ্গল। তো এক একটার ধারা এক এক রকম ছিল। কোনোটা ধরো কৃষি নির্ভর ছিল, কোনোটা ধরো জাহাজ নির্ভর ছিল, অর্থনীতি, মানে বিভিন্ন বাণিজ্য নির্ভর আর কি। বিভিন্নভাবে এক একটা সভ্যতা গড়ে উঠছে আর কি। ঠিক আছে? এই সভ্যতাগুলো নিয়েও আমরা দেখবো। তো এখানে তোমাকে বলে দিছে এই চ্যাপ্টার শেষে তুমি কি কি পড়তে পারবা বা কি কি জানতে পারবা। যেমন এটা যদি একটু জানো, তো বলছে এই অধ্যায় শেষে সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো, মানে একটা সমাজ বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করতে পারবো। সমাজ মানে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। অর্থাৎ দেখা গেছে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ যদি ভিন্ন হয়, তাহলে এক একটা অঞ্চলের সমাজ এক এক রকম। যেমন আমি যদি সৌদি আরবের সমাজ যেরকম, বাংলাদেশের সমাজ কিন্তু এরকম না, আবার ইন্ডিয়ার সমাজ এরকম না, মিশরের সমাজ এরকম না, ইরানের সমাজ এরকম না, তাই না? বা আমেরিকার সমাজ এরকম না। এক এক সমাজ এক এক রকম। কেন? তাদের প্রাকৃতিক অবস্থান এবং ভৌগোলিক অবস্থান পরিবেশ কিন্তু ভিন্ন। প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ মানে কি, ধরো কোথাও কোথাও, ওই যে বললাম কিছু কোথাও মরুভূমি আছে, তাহলে ওরা যেভাবে বসবাস করে, যেখানে নদী আছে, পুকুর আছে, পানি আছে, তারা একভাবে বসবাস করবে। যেগুলো আবার পাহাড়ি অঞ্চল বাংলাদেশে, তারা দেখবে আবার গিয়ে সেটা চাকমারা দেখবে আবার আরেকভাবে বসবাস করে। যেগুলো আবার উঁচা ভূমি, সেগুলো একভাবে বসবাস করে। যেগুলো আবার নিম্নভূমি, যাদের দেখা যাচ্ছে বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানুষ বসবাস করে, সেগুলো দেখা গেছে কি আবার অন্যভাবে বসবাস করে। তো ফলে দেখা গেছে ভৌগোলিক পরিবেশ যদি ভিন্ন হয়, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, মরুভূমি, এগুলো যদি থাকে, তাহলে এক এক অঞ্চলের সমাজ কিন্তু এক এক রকম। তো এটাই চ্যাপ্টার বোঝা যাবে বলতেছে। এবার হচ্ছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে। যেমন সমাজের বিকাশ হলো কিভাবে, তো এখানে প্রথম বলতেছে যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। তো প্রথম করে কি করছে, সে বন জঙ্গলে থাকতো, তখন শিকার করে খাইতো। তো শিকার করে ধরো এখানে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসতো, বিভিন্ন ধরনের শিকারী প্রাণী আছে না, এগুলো থেকে শিকার করে নিয়ে মাংস কেটে কেটে খাইতো। এরপরে দেখো উদ্যান কৃষি। এবার তারা দেখলো যে দেখা গেছে শুধুমাত্র প্রাণীর মাংস খেলেই হবে না, আমাদের তো ফল মূল কিংবা ধরো শাকসবজি এগুলো তো খাইতে হবে। এবার উদ্যান কৃষি করা শুরু করলো। উদ্যান কৃষি মানে কি, তারা ধরো ছোট একটা জমির মধ্যে পরিষ্কার করে এখানে বিভিন্ন ধরনের ফসল বোনা শুরু করলো, তাই না? এবারে ছোট ছোট জায়গার মধ্যে দেখা গেছে তারা উদ্যানের মধ্যে হচ্ছে গিয়ে তারা এই খাদ্য সরবরাহ করতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে গৃহপালিত যে পশু পাখি আছে, ধরো ভেড়া, ছাগল, গরু, এগুলো পালন করা শুরু করছে। আবার কিছু কিছু জায়গা আছে কৃষি ভিত্তিক, বিশাল জমি, এখানে ধরো সরিষা, ধান, গম, ভুট্টা, যে এলাকায় যেটা পাওয়া যায় এগুলা কৃষি ভিত্তিক চাষ করা শুরু করছে। এরপরে কি হলো, শিল্প ভিত্তিক ও শিল্প বিপ্লব।
এরপর দেখা গেছে মানুষ এই খুবই কষ্ট যে এই যে শ্রমিকরা কাজ করে, কৃষি কাজ করে খুবই কষ্ট। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ধরো যন্ত্রপাতি আবিষ্কার করছে, কারণ কি আগেকার মানুষরা প্রথমে ধরো গরু দিয়ে হাল চাষ করতে, পরে লাঙ্গল আসলো, পরে ধরো দেখা গেছে ট্রাক্টর আসলো। এভাবে তো শিল্প বিপ্লবটা হচ্ছে, শিল্প মানে ইন্ডাস্ট্রি আর কি। এখানে এই ধরনের মেশিনারিজ, বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়, যন্ত্র পাওয়া যায়, কাস্তে লোহা, এগুলো যেগুলো আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এগুলো তৈরি করতে কি কি লাগছে, একটা ইন্ডাস্ট্রি লাগছে। এটাকে বলা হয় শিল্প বিপ্লব আর কি, বা শিল্প। অর্থাৎ কৃষি কাজ থেকে মানুষ ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে, অর্থাৎ আগে যে কাজ মানুষ করতো এখন যন্ত্রপাতি ইন্ডাস্ট্রি দিয়ে সেই কাজ করাই ফেলে আর কি। যেমন দেখা গেছে এখন ধান বুনতে কি মানুষও লাগে না, অনেক আধুনিক জায়গা থেকে গেছে, মেশিনই সব কাজ করে দিচ্ছে। সেই ধান কাটাই ফেলতে, সেই মারাই দিচ্ছে, সেরে সেই আবার হচ্ছে দেখা গেছে ধান ভাঙাই ফেলতেছে। এগুলো বলা হচ্ছে শিল্প বিপ্লব আর কি। তো সমাজ বিকাশের যে বিভিন্ন স্তর, অর্থাৎ প্রথমে মানুষ শিকার কাজ করতো, খাদ্য সংগ্রহ করতো, পরে উদ্যান কৃষি করা শুরু করলো, পরে পশুপালন করা শুরু করলো, পরে কৃষিকাজ, এরপর দেখা যায় যন্ত্রপাতি আবিষ্কার করলো। মানে একটা ধারা আছে, ক্রমধারা আছে আর কি। এবার বিভিন্ন স্তরের মাধ্যমে আধুনিক যুগে পৌঁছেছে আর কি। ঠিক আছে, প্রাচীন যুগ, এরপর হচ্ছে মধ্যযুগ, এরপর হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, এরপর বলছে যে বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ এই যে বিবর্তন হলো, একটার পর একটা আসলো, একটার পর একটা আসলো, সেখানে বাংলাদেশের সমাজ কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা প্রকৃতি আমরা বুঝতে পারবো এই চ্যাপ্টারটা পড়লে। সেটা বলতেছে কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতি তুলনা করতে পারবো। অর্থাৎ যখন আগে কৃষিভিত্তিক ছিল তারা কিভাবে ফসল ফলাতো, আর বর্তমান যখন আধুনিক সমাজ আসছে, হাইব্রিড সিস্টেম, যন্ত্র বা আরো উন্নত প্রযুক্তি আসছে, তারা কিভাবে দেখা যাচ্ছে উৎপাদন করতে পারতেছে। তাহলে এইগুলোর মধ্যে একটা তুলনামূলক পার্থক্য করতে পারবো আর কি। তো সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব, এই যে ধারাবাহিকতা একটার পর একটা বিবর্তন পরিবর্তন হয়ে হয়ে বর্তমান সমাজে আসলো, সেটা গুরুত্ব কত ছিল সেটা বুঝতে পারবো এই চ্যাপ্টারটা শেষে। এটা হচ্ছে শিখান ফল, মানে এই চ্যাপ্টারটাতে আমরা কি কি বুঝতে পারবো, পড়তে পারবো। ঠিক আছে, তো এখানে ধরো বলতেছে প্রথম যে তোমার টপিকটা, প্রথম টপিকটা হচ্ছে দেখো পার্ট 1, সমাজের ধারণা। অর্থাৎ সমাজ বলতে আমরা কি বুঝবো, মামা কিছু বলে ফেলছে অলরেডি, তাও একটু পরে দেখো, রিডিং করলেই বুঝবো। মামা লাইন বাই লাইন পড়া যাচ্ছে। মানুষ একাকী বাস করতে চায় না, মানুষ একাকী কি করতে চায় না, বাস করতে চায় না। এই দেখ বললাম, এই দেখো নিরাপদে অথবা শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধ বসবাস করে, কারণ সবাই একসাথে থাকলে নিরাপদ, কেউ আক্রমণ করবে না, আবার শান্তি। ঠিক আছে না? তো যার ফলে মানুষের আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তো এরপরে মানুষ কাছাকাছি আসে, বসবাস করা শুরু করলো, পরস্পর আত্মীয় হইলো এবং পরস্পর বন্ধুত্ব হলে বিপদে আগায় আসলো। তো গড়ে ওঠে সাহায্য সহযোগিতা। সাহায্য এবং সহযোগিতা একই শব্দ, মানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হেল্প তারা পায় আর কি, সহানুভূতি। অর্থাৎ ধরো কেউ হাসলে সে হাসে, কারো আনন্দে সে খুশি হয়, কারো দুঃখ পেলে সে কষ্ট পায়, এটা হচ্ছে সহানুভূতি। মানে অন্তরে যে অনুভব, যে অনুভূতি, যে আবেদন, সেটা হচ্ছে সহানুভূতি। এরপর হচ্ছে দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতা। নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক, অর্থাৎ এখানে যে বিভিন্ন আত্মীয়ত্ব, বন্ধুত্ব বা সহযোগিতা, সহানুভূতি সম্পর্ক গড়ে উঠছে এরকম না, এখানে দেখা গেছে আবার পারস্পরিক নির্ভরতা, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ধরো যে রিক্সা চালায়, তার উপরে কিন্তু সাধারণ মানুষ নির্ভরশীল, কারণ সে যত দূরে যাবে কিন্তু সে কিন্তু রিক্সা চালকের উপর নির্ভর করে চালাতেছে। আবার যারা ধরো ধরো চাকরি করে, তারা কিন্তু আবার কৃষি ফসল কি কি করে না, উৎপাদন করে না। ফলে তারা দেখা গেছে যারা চাকরিজীবী, তারা আবার যারা কৃষক ফলায়, সে কৃষকের উপর নির্ভর করা লাগতেছে এরকম আর কি। আবার যারা ধরো সাধারণ মানুষ অসুস্থ হলে সে আবার ডাক্তারের উপর নির্ভরশীল। এভাবে সবাই সবার প্রতি নির্ভরশীল আর কি। এবার হচ্ছে এগুলো, এই সম্পর্কগুলো হচ্ছে আবার পরস্পর কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। অর্থাৎ শুধুমাত্র ভালো সম্পর্ক তো হয়েছে এরকম না, বিভিন্ন দেখা গেছে পরিবার বা বিভিন্ন কারণে তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক, অর্থাৎ এখানে ভালো মন্দ সবকিছুই আছে, সামাজিক সম্পর্ক। তো ফলে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলা হয়। তাহলে এখন এই যে প্রশ্নটা আসবে, ধরো এটা ধরো এমসিকিউতে আসলো, সমাজ কাকে বলে, অথবা ধরো কতে আসলো, হ্যাঁ 1 নম্বর জন্য আসলো জ্ঞানমূলক, যে সমাজ কাকে বলে। তাহলে দেখো, শান্তিতে নিরাপদে বসবাস করার জন্য সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে যে বসবাস করার যে মানব গোষ্ঠী, সেটাকে বলা হচ্ছে কি, সমাজ। সেটাকে বলা হচ্ছে সমাজ। তো সমাজের মধ্যে ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যেমন কি তারা বলতেছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন কি আছে পরিবার, আছে বিভিন্ন গোত্র, আছে বিভিন্ন ক্লাব, এবারে বিভিন্ন ধরনের সমিতি। পরিবার কি, এটা আমরা বললাম, তো ধরো আত্মীয় স্বজন, ভাই বোন সবাই মিলে একসাথে থাকার পরিবার, মা বাবা, দাদা দাদি সবাই। এবার হচ্ছে গোত্র, এই যে পরিবার মিলে তার একটা বংশ হইলে এটা একটা গোত্র। এরপরে আবার এখান থেকে হলে সমাজ। ক্লাব কি, বিভিন্ন ধরনের সামাজিক সহযোগিতা সংগঠন থাকে না, যে ধরো রক্তদান করে কেউ, কেউ দেখেছে সমাজে গাছ লাগায়, শুধু কেউ দেখেছে সমাজে বিভিন্ন ধরনের চাঁদা তুলে উপকারী কাজ করে, বিভিন্ন আবার কোনো ধরনের শিক্ষার ক্লাব থাকে, বিভিন্ন ধরনের ক্লাব থাকে। সমিতি, সমিতিও এরকমই, সেবামূলক সমিতি থাকতে পারে, আবার দেখা গেছে টাকা অর্থনীতি রিলেটেড কোন সমিতিও থাকতে পারে। অর্থাৎ একটা সমাজে শুধু মানুষই থাকে না, এখানে বিভিন্ন ধরনের ক্লাব সমিতি এগুলো থাকতে পারে। আর বলতেছে আমরা কোনো না কোনো পরিবারে বাস করি, কোনো না কোনো পরিবারে বাস করি, যেমন বাবা মা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার।
অর্থাৎ বাবা মা শুধু যখন তাদের সন্তানদের নিয়ে বসবাস করে সেটাও এক ধরনের পরিবার। আবার কোনো কোনো পরিবার দেখা গেছে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সবাইকে নিয়ে যেই একটা বন্ধন বা একটা তাদের সমন্বিত পরিবার, সেটাও হচ্ছে কি গড়ে ওঠে। অর্থাৎ কোনো কোনো পরিবার দেখা শুধু বাবা মা সন্তান এটা থেকে, আবার কোনো কোনো পরিবার দেখা গেছে তার একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার এখানে অনেক মানুষ আর কি, মানে তার দাদা হতে শুরু করে তার চাচা চাচি ভাই বোন যারা আছে সবাই থাকে আর কি একান্নবর্তী পরিবার। তাহলে পরিবার ছোট হইতে পারে, বড়ও হইতে পারে। তাহলে এখন যদি এমসিকিউতে আসে যে ধরো, এমসিকিউতে আসলো যে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? তো সমাজ গঠন করতে হলে অবশ্যই পরিবার লাগবে। তার সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশে লড়াই করে বাঁচতে হতো। কারণ প্রাচীন কালে যখন সমাজ তৈরি হয় নাই তখন তো পরিবারও কিছু ছিল না, কারণ সবাই বিচ্ছিন্নভাবে বসবাস করা শুরু করতো। এরপরে তারা দেখতেছে যে না, বিচ্ছিন্নভাবে বসবাস করলে হবে না, একসাথে বসবাস করতে হবে। এরপর একটা পরিবার হয়েছে, এরপরে না সমাজ হয়েছে। তো দেখা গেছে মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেই বাঁচতে হয়েছে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে তাই খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। অর্থাৎ আগের কথাটাই, এই যে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে হবে, একাকে খাবার সংগ্রহ করা কঠিন, অনেকে একসাথে করলে অল্প সময়ে বেশি খাবার সংগ্রহ করতে পারবে, অথবা জানতে পারবে কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে একসাথে থাকলে, দলবদ্ধভাবে থাকলে কোনো হিংস্র প্রাণী ভয় পাবে, একাকে আক্রমণ করবে না। এগুলা থেকে বাঁচার জন্য মানুষ কি করলো? একসাথে বসবাস করা শুরু করলো। তো এভাবেই মানুষ মূলত হচ্ছে সমাজ গড়ে তোলে। পরিবার থেকে বিভিন্ন গোত্র তৈরি হলো, গোত্র থেকে একটা সম্প্রদায় হইলো, এবং বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী তৈরি হলো, এভাবে সবগুলো ছড়ায় পড়ছে। তো একটা সময় পরে দেখা গেছে কি হইছে, একটা ক্ষুদ্র সমাজ থেকে একটা বৃহৎ সমাজ তৈরি হয়েছে। বুঝতে পারছি? বৃহৎ সমাজ তৈরি হয়েছে। এখন সমাজের দেখো, সাধারণত সমাজের দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান। এখন এমসিকিউতে আসবে সমাজে কয়টা বৈশিষ্ট্য বিদ্যমান? দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। এর মধ্যে প্রথমটা কি? মামা কালারটা চেঞ্জ করে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। যে এর মধ্যে প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। অর্থাৎ একটা সমাজ যদি হইতে হয়, তাহলে ধরো একটা বড় গ্রাম, এখানে একটা হয়তো পরিবার আছে, তাহলে এটা সমাজ বলা যাবে না। এখানে অনেক লোক থাকতে হবে, তাহলে সমাজের প্রথম শর্ত হচ্ছে এখানে অনেক মানুষ সংঘবদ্ধভাবে একসাথে বসবাস করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ কেন তারা একসাথে থাকতেছে, এটা একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার সাথে সমবেত করে। এই যে বিশেষ প্রয়োজন, কারণ তারা দেখা যাচ্ছে একসাথে খাবার তৈরি করতে পারবে, একে অন্যকে সহযোগিতা করতে পারবে, বিপদের কাছে আগায় আসতে পারবে, বিভিন্ন সমিতির মাধ্যমে একে অপর থেকে উপকৃত হতে পারবে, সংঘবদ্ধভাবে দেখা গেছে বিভিন্ন প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এগুলিই হচ্ছে সমাজ গঠন করার কারণ। অর্থাৎ এখানে অনেক মানুষ থাকতে হবে, এবং মানুষ থাকার কারণে তাদের মধ্যে একটা ফায়দা হবে, সেটাও এখানে থাকতে হবে। এভাবেই সমাজ হয় আর কি। তো এরপরে পার্ট 2, এরপরটা কোনটা দেখো দেখো, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। এখন এই যে দেখলাম মানুষ একসাথে বসবাস করা শুরু করলো, পরস্পরের সাথে উপকৃত হইলো, ঠিক আছে। তো এখন প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব কি? এখন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ কি, এটা তো মামা বলছি। এখন প্রাকৃতিক আর ভৌগোলিক পরিবেশ কি, মানে কোথাও দেখো নদী আছে, কোথাও ধরো মরুভূমি আছে, কোথাও ধরো খাল আছে, কোথাও ধরো পুকুর আছে, কোথাও ধরো শুধু মাটি আর মাটি, কোথাও ধরো বন জঙ্গল আছে। তো তাদের সমাজ কিন্তু ভিন্ন হয়। তো এই ভৌগোলিক পরিবেশের কারণে তাদের সমাজটা কিরকম হয়েছে, এখানে কিছু উদাহরণ দিবে। যেমন যে মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত, ঠিক আছে। এই জন্য দেখো ইরানের যে সভ্যতা, আমাদের সভ্যতা একটা, আবার সৌদি আরবের সভ্যতা এক না। আমরা লুঙ্গি শার্ট এগুলো পরি, সৌদি আরবে জুব্বা পরে। আমরা আমরা এক ধরনের ধান ভাত গম এগুলো খাই, হেরা দেখা যাচ্ছে রুটি মাংস খাই। মানে একক অঞ্চলের ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশের কারণে সমাজ একরকম, তার হালত তোমার চিত্র অন্যরকম আর কি। তো জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষ কিরকম হবে সেটা তার আশেপাশের পরিবেশ, সেখানে কি কি জিনিস আছে সেটার উপর নির্ভর করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, প্রকৃতি মানে রূপ আর কি, যে সমাজটা কিরকম, এটা আচার আচরণ মানে তার ব্যবহার, তার কালচার কিরকম, সে কি কি উৎসব আছে বা বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, সেগুলোর উপরে প্রভাব। কোথায় ধরো গান বাজনা হয়, কোথায় হয় না, মানে এক এক রকমের এক 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 অঞ্চলে ধরো ময়মনসিংহ অঞ্চলে ধরো বিভিন্ন ধরনের পাহাড়ি গান বা এই গানগুলা হয়, বা বাউল গান, বিভিন্ন ধরনের এই যে মাজারের বিভিন্ন ধরনের গান হয় না, এক একটার সংস্কৃতি উৎসব এক এক রকম, ঠিক আছে। এক একটার খাদ্য অভ্যাস এক এক রকম আর কি। তো এই জন্য পরিবেশের কারণে দেখা গেছে মানুষের যে আচার আচরণ, প্রকৃতি, তাদের সংস্কৃতি কিরকম হবে সেটা ভিন্ন হয় আর কি, সেটা নির্ভর করে।
এই দেখো, নদী মানুষের জীবনকে সহজ করে দেয়। কেমন? ধরো নদী থাকলে কি হয়, এখানে ধরো এই যে কৃষি ভিত্তিক সমাজ, তারা নিজেরা গোসল করতে হবে, হাঁড়ি পাতিল গোসল করাইতে হবে, হাঁড়ি পাতিলকে ধরো পরিষ্কার করতে হবে, কিংবা ধরো এই যে পশু পাখি এগুলোকে পানি খাওয়াইতে হবে, এগুলোকে গোসল করাইতে হবে, কিংবা ধরো কৃষি জমি যখন চাষ করবে তখন দেখা যাচ্ছে এগুলোকে পানি সেচ দিতে হবে। তাহলে নদী বা পুকুর খাল এগুলো থাকলে সহজ হয়ে যায় না? তাই এই বলছে যে নদী মানুষের জীবনকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীমাতৃক। সভ্যতা কি? এই যে সভ্যতা মানে হচ্ছে ধরো বিভিন্ন ধরনের মানুষ একসাথে হয়ে বসবাস করা শুরু করছে একটা অঞ্চলে। তাহলে এটা একটা সভ্যতা, তাদের কালচার একরকম, তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, জীবনযাপন একরকম। আবার অন্য একটা জায়গায় দেখা গেছে অন্য ভিন্ন ধরনের মানুষ বসবাস করা শুরু করছে, সেটার প্রকৃতি ভৌগোলিক অবস্থান ধরো অন্যরকম, ধরো সেটা মরুভূমি, আগেরটা ছিল ধরো নদীমাতৃক। তাহলে তারা দেখা গেছে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। এভাবে এক এক সময় এক এক জায়গায় এক এক ধরনের সভ্যতা চালু ছিল আর কি। ঠিক আছে? যেমন উদাহরণ দিচ্ছে এখানে, এগুলো এমসিকিউতে পড়বা, যে দেখো সিন্ধু সভ্যতা। সিন্ধু সিন্ধু সভ্যতাটা কোথায় হয়েছে? যে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠছে। সিন্ধু নদী কোনটা? এটা ভারত পাকিস্তানের একটা জায়গা, সেখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠছে। অর্থাৎ ওই সময়ে মানুষ যেভাবে বসবাস করতো, ওটা যে সভ্যতাকে ধারণ করে, সেই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। আবার নীল নদ, ওই যে দেখো না, ওই যে তোমার ওই ইউসুফ জুলেখা যে সিনেমাটা আছে, ওখানে দেখো নীল নদের যে মিশরীয় অঞ্চল, সেখানে মিশরীয় সভ্যতা গড়ে উঠছিল আর কি। ঠিক আছে? আবার টাইগ্রিস ও ফেরানোর যে জায়গাটা ওখানে আর কি, ইউসুফ আলাইহিস যেখানে ছিল, টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুইটার নাম আছে নদী। এই নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। তার মানে এই যে মেসোপটেমিয়া, এটা একটা সভ্যতার নাম। এটা হচ্ছে কোন নদীর তীরে গড়ে উঠেছে? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। এটা মূলত ইরানের বর্তমান তুরস্ক যে জায়গাগুলো, ওই জায়গা, ইরান, ইরাক, তুরস্ক, এই জায়গাগুলো আর কি। আর নীল নদ যেটা আছে মিশরের। ঠিক আছে? আর সিন্ধু হচ্ছে ভারত পাকিস্তান এখানে। এর মানে হচ্ছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকা বিকাশ লাভ করেছে। এখন তোমার যদি প্রশ্ন আসে এমসিকিউতে, সিন্ধু নদী কোথায় গড়ে উঠছে? ভারত পাকিস্তানে। নীল নদ কোথায়? মিশরীয় সভ্যতা। এবার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা কোথায়? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। বাংলাদেশ কোথায় ছিল? বাংলাদেশ ছিল তোমার মূলত এই যে গঙ্গা অববাহিকা। গঙ্গা মানে আমাদের যে পদ্মা নদী আছে, এটাকে ভারতে গঙ্গা নদী বলে। তা পদ্মাটা তৈরি হয়েছে গঙ্গা যে অববাহিকা। অববাহিকা মানে ধরো নদীগুলো তৈরি হয়েছে কোথায়? পাহাড় থেকে বিভিন্ন ঝর্ণা বাইরে হতে এখানে বহমান হয়ে হয়ে নদী সমুদ্রে মিলিত হয়েছে, তাই না? তা মূলত এটা ঝর্ণা থেকে, পাহাড়ের ঝর্ণা থেকে তৈরি হয়েছে। এটাকে বলা হয় অববাহিকা। অববাহিকা মানে যেখান থেকে কোনো একটা জিনিস তৈরি হইয়া স্রোতের মাধ্যমে আস্তে আস্তে যে নদীটা তৈরি হইয়া ধরো সমুদ্রের নদীতে মিলছে আর কি, এটাকে বলা হয় অববাহিকা, ওই জায়গাটার নাম। ঠিক আছে? তো গঙ্গা অববাহিকা মানে যে পদ্মা যেখানে তৈরি হয়েছে আর কি, সেটা। তো বাংলাদেশের প্রাচীন সভ্যতা মূলত ওখান থেকে তৈরি হয়েছে আর কি। এখন ধরো আমি যদি কিছু ছবি তোমাকে দেখাই, এই যে সভ্যতা, বিভিন্ন সভ্যতা বললাম না, সভ্যতা ধরে এই যে মামা কিছু ম্যাপ একলগে করছি, ম্যাপটা বুঝতে পারলে তোমার সভ্যতাটা বোঝাটা সহজ হবে। এটা পরীক্ষাতে আসবে না, বাট চিত্রটা পড়লে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো, এটা যদি আমি একটু এডিট, হ্যাঁ এডিটটা চাই। এই যে দেখো, এটা হচ্ছে পৃথিবীর ম্যাপটা, পৃথিবীতে গোল, কিন্তু এটাকে যদি আমি কেটে পুরা ফ্ল্যাট একসাথে করি, তাহলে পৃথিবীটা দেখতে কিরকম হবে? এটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। এই যে দেখো, এই যে পুরা জিনিসটা, এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা হচ্ছে তোমার পৃথিবী। এর মধ্যে নীল কালার যেগুলো, এগুলো হচ্ছে তোমার পানি আর কি। আর সাদা এই যে বিভিন্ন ধরনের এই দেখো মাটিগুলো যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাটি, ভূমি, অঞ্চল। তো এখানে কতগুলো অঞ্চল আছে আর কি। ঠিক আছে? বিভিন্ন মহাদেশ, এই যে দেখো বিভিন্ন মহাদেশ। এই যে দেখো, এই জায়গাটা কি? নর্থ আমেরিকা, মানে উত্তর আমেরিকা আর কি। ঠিক আছে? আর ওই পাশে আসছে তোমার দক্ষিণ আমেরিকা, এই পুরোটা হচ্ছে আমেরিকান অঞ্চল। আর এই অঞ্চল আছে ধর ইউরোপ। এই দেখো, এই অঞ্চল হচ্ছে ইউরোপ। এই অঞ্চল হচ্ছে সাউথ আফ্রিকা, মানে আফ্রিকার যে অঞ্চল আর কি। আর এটা সাউথ আফ্রিকা, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আফ্রিকা আর কি। সাউথ আফ্রিকা মানে দেখো ব্রাজিল, আর্জেন্টিনা দেশগুলো এখানে। আর আফ্রিকা হচ্ছে ধরো এই যে ধরো জিম্বাবুয়ে টাইপের যে কান্ট্রি গুলো আছে না, সবগুলো এখানে থাকে। আর মিডল ইস্ট, এখানে একটা দেখো মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য কোন জায়গাটা? মধ্যপ্রাচ্য দেখো বর্তমান যে কাতার, সৌদি আছে না, ওমান, বাহরাইন, এই জায়গাগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য। আর ইউরোপ মানে হচ্ছে ধর বিভিন্ন ধরনের ইটালি, ফ্রান্স, স্পেন, এইগুলো হচ্ছে ইউরোপের কান্ট্রি। আর সেন্ট্রাল এশিয়া হচ্ছে মধ্য এশিয়া, যেমন চীন, হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে ধরো এশিয়া বা রাশিয়া, এই জায়গাগুলো। ইস্ট এশিয়া, পূর্ব এশিয়া আছে। আবার এখানে ইন্দোনেশিয়া যে টাইপের যে কান্ট্রি গুলা। আবার হচ্ছে দেখো সাউথ এশিয়া। সাউথ এশিয়া মানে কি? এই দেখো বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো হচ্ছে সাউথ এশিয়া। আর একটা সাউথ ইস্ট এশিয়া, মায়ানমার টাইমার যে কান্ট্রি গুলো আছে না, এগুলো আছে এই অঞ্চলের দিকে। আর একটা হচ্ছে ওশেনিয়া, ধরো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই অঞ্চলে থাকে আর কি। তাহলে দেখা যায় পৃথিবীকে অনেক ভাগে ভাগ করা যায়। কোনটাকে বলছে এশিয়া, কোনটাকে মধ্য এশিয়া, কোনটাকে মধ্যপ্রাচ্য, কোনটাকে আফ্রিকা, কোনটাকে ইউরোপ, কোনটাকে আমেরিকা। এক একটা অঞ্চল এক এক ভাগে। ঠিক আছে? এই যে সভ্যতাগুলো বললাম, দেখো কোন সভ্যতাটা কোথায় গড়ে উঠছিল। এই যে যে জায়গাটা, এই যে দেখো এই জায়গাটা, এটা হচ্ছে তোমার এই যে এশিয়া অঞ্চলটা আর কি। ঠিক আছে? এশিয়া অঞ্চল, এটা হচ্ছে দেখো ইরান। ইরানের মধ্যে যেটা গড়ে উঠছিল, এই যে ইরান, এটা হচ্ছে দেখো, এটা লেখা আছে মেসোপটেমিয়া সভ্যতা।
মেসোপটেমিয়ান বেবিলিয়ান সভ্যতা, অর্থাৎ এখানে দেখো টাইগ্রিস এন্ড ইউফ্রেটাস এখানে লেখা আছে, দেখা যায় কিনা, এই যে এই জায়গাটা ইংলিশে লেখা আছে টাইগ্রিস এন্ড ইউফ্রেটাস, এটা মেসোপটেমিয়ান বেবিলিয়ান সভ্যতা। অর্থাৎ অনেক আগে এখানে মেসোপটেমিয়া এবং ইউফ্রেটিস নদীর তীরে, টাইগ্রিস নদীর তীরে কি মেসোপটেমিয়া এবং বেবিলিয়ান সভ্যতাটা তৈরি হয়েছিল আর কি। আর এইটা এখানে দেখো যে নীল নদ, এই যে দেখো নীল নদ, এটা হচ্ছে মিশর। তো এখানে হচ্ছে তোমার নীল নদের তীরে যে মিশরীয় সভ্যতাটা তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে। আবার এখানে এই যে দেখো এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারত পাকিস্তানের যে অঞ্চলটা, এখানে দেখো এই যে হারাপ্পা এন্ড সিন্ধু সভ্যতা, যেটা এটা এটা তৈরি হয়েছে আর কি, হরপ্পা ও সিন্ধু অঞ্চলের একটা একটা সভ্যতা। এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভ্যতা তৈরি হয়েছে। এবার আরেকটা ছবি আছে দেখো, এটা দেখো, এই দেখো মায়া সভ্যতা। তো মায়া মানে কোনটা দেখো তো, এরকে আমেরিকা বলছিলাম না কিছুক্ষণ আগে, এখানে আবার মেক্সিকো আছে। তো মেক্সিকো আর আমেরিকার এটা আছে মায়া সভ্যতা আর কি। আরেকটা আছে দেখো ইজিপ্ট সভ্যতা, এখনো তোমার আমেরিকার কাছাকাছি সভ্যতা তৈরি হয়েছে। ইনকা সভ্যতা, এটা দক্ষিণ আফ্রিকা, ওই যে চিলি, ভারত, আরে ব্রাজিল, আর্জেন্টিনা, এই জায়গাটা আছে ইনকা সভ্যতা তৈরি হয়েছে। এই দেখো রোম, এই যে রোমানরা, বিভিন্ন ধরনের রোমান, পার্সিয়ান যারা, হ্যাঁ রোমান, এটা হচ্ছে তোমার ইরান ইরাক, যে এই জায়গাটা হচ্ছে রোমান সভ্যতা। এই যে ইজিপ্ট, ইজিপ্ট মানে তো নীল নদের তীরে মিশরীয় সভ্যতা তৈরি হয়েছিল আর কি। গ্রিস, প্রাচীন গ্রিক, অনেক সময় দেখবা গ্রিক দার্শনিক এরিস্টটল, সক্রেটিস যেগুলো কথা বলবে, এগুলো হচ্ছে গ্রিস, হচ্ছে এই অঞ্চলটা আর কি, গ্রিস ইতালি, এই জায়গাটা এখনো মানুষ একভাবে বসবাস করতে গেলে একটা সভ্যতা। কারণ মূলত এই জায়গাগুলোতে মানুষ আগে বসবাস করতে বিভিন্ন ভাবে, দেখো এগুলার অবস্থান, নদী, পাহাড় পর্বত, মরুভূমি এক একটা এক এক রকম, ফলে সভ্যতাও এক একটা এক এক রকম ছিল। এগুলোতে মানুষ আলাদা আলাদা বসবাস করা শুরু করতো, এদের কাজ কারবার এক এক রকম ছিল আর কি। এবার দেখো এখানে দেখো মেসোপটেমিয়া সভ্যতা, এই যে দেখো টাইগ্রিস, তুরস্ক, এই জায়গাটা যেটা, এটাই মেসোপটেমিয়া সভ্যতা। এবার হচ্ছে দেখো ইন্দুস ভ্যালি, এই যে ইন্ডিয়ান অঞ্চলে যেই তোমার হিয়া ইন্দুস, মানে হিন্দু অঞ্চল যেটা ধরো, আহ সিন্ধু সভ্যতা যেটাকে আমরা বলছিলাম আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে হুয়াংহো ভ্যালি, এটা হচ্ছে চায়নার, চীনের একটা অঞ্চল, ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠছিল। তো এইগুলো হচ্ছে ইমেজ গুলা, কোথায় কোন সভ্যতার মানুষ কোন অঞ্চলে বসবাস করতো আর কি, এটা একটু দেখা নিলাম যেন তুমি বুঝতে পারো সহজে। আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে এটি বলছে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছে। আর বাংলাদেশ যেটা, সেটা হচ্ছে প্রাচীন সভ্যতা, যেটা গঙ্গা অববাহিকায় সেখানে তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, আবার কোন কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠী পেশা নির্ভর করে, অর্থাৎ কোন অঞ্চলে কোন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, যেমন বাংলাদেশে কয়লা আছে, গ্যাস আছে। আবার দেখো সৌদি আরব, কাতার, এগুলো তারপর তেল আছে। ইরান, রাশিয়া, এগুলো তারপর তেল আছে, তাই না। কোন কোন দেশে আবার দেখো আহ এই কোন কোন দেশে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, বিরল খনিজ, যেগুলো খুব মূল্যবান ধাতু, আফগানিস্তানে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো কোথায় কোন অঞ্চলে কি পাওয়া যাচ্ছে সেটার উপর নির্ভর করে ওই অঞ্চলের জনগোষ্ঠী পেশা কিরকম হবে। যেমন যেমন খনি অঞ্চলে খনি ও শ্রমিক, শিল্প অঞ্চলে শিল্প শ্রমিক বাস করে, অর্থাৎ যেখানে খনি পাওয়া যায় সেখানে শ্রমিক, তাদের পেশা হচ্ছে খনি উত্তোলন করা। আবার যেখানে যেগুলো শিল্প এলাকা, ইন্ডাস্ট্রি এলাকা, সেখানে আবার মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেরা তার আবার শিল্প শ্রমিক। আবার বাংলাদেশ কি নদীমাতৃক দেশ বলে, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। যারা যারা দক্ষিণ অঞ্চলে থাকে, যারা বরিশাল, পটুয়াখালী, হ্যাঁ খুলনা, বাগেরহাট, সুন্দরবন, এই জায়গাগুলো যারা দক্ষিণ দিকে, বাংলাদেশের ম্যাপটা যদি বের করো, দক্ষিণ দিকে যারা থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তার বাংলাদেশের ম্যাপটা তোমার আমি দেখাই, পিডি ম্যাপস। কপি করা যাচ্ছে না। দে-
আচ্ছা মামা, যেহেতু এটা ডাউনলোড করা যাচ্ছে না, আমি এখান থেকে দেখে দিই। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে উত্তরাঞ্চল এই জায়গাগুলো। এই দেখো এখানে রংপুর, রংপুরের বিভিন্ন অঞ্চল আছে, কুড়িগ্রাম, নীলফামারী, আবার দেখো রাজশাহী, বগুড়া, নাটোর, এই জায়গাগুলো। এগুলো এই পাশে আছে ভারত, এই পাশে ভারত, এই পাশে ভারত, আর এই পাশে আছে তোমার মিয়ানমার আর কি। এই দেখো এই জায়গাটা আছে ঢাকা, এই জায়গাটা দেখো সিলেট, এখানে ধরো কুমিল্লা, নোয়াখালী, এখানে ধরো চট্টগ্রাম, কক্সবাজার, এখানে ধরো খুলনা, বাগেরহাট। এই যে ধরো তারা এই পাশে যারা থাকে দক্ষিণ দিকে, কারণ এখানে তো নদীর তো দক্ষিণ দিকে তারা যারা থাকে, এখানে দেখো রেলপথ নাই, ট্রেনে যেতে পারে না, বাসে যাইলে অনেক সময় লাগে, যানজট আছে, ঘুরে যাওয়া লাগে। এরপরে তো পদ্মা সেতুটা হইলো। এই দেখো ঢাকা থেকে পদ্মা, এই যে গোপালগঞ্জ যাওয়ার জন্য পদ্মা সেতুটা, তো এখানে দেখা গেছে দক্ষিণাঞ্চল যারা, তারা নৌকা, স্টিমার, লঞ্চ এগুলো দিয়ে যাওয়া লাগতো আর কি। যারা উত্তরাঞ্চল, এখানে নদী নদী খুব কম, এই জন্য এখানে দেখা গেছে ট্রেনের লাইন বানাইতে পারছে, ফলে এখানে ট্রেন লাইন আছে, ট্রেন গাড়ি দিয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, তো মামা এটাই বললাম। এই দেখো, নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে কি নৌকা, লঞ্চ, স্টিমার। তো দেখো এক এক জায়গার মানুষের পেশা কিন্তু এক এক রকম। যেখানে খনি ছিল সেখানে শ্রমিকরা খনি উত্তোলন করতো। বাংলাদেশে দেখা গেছে কি করে, দেখা যাচ্ছে নদীমাতৃক বলে এখানে দেখা গেছে কৃষি কাজ করে, নৌকা চালায়, লঞ্চ, স্টিমার চালায়, তাই না? আবার কি বলছে দেখো, আবার আবার কোন কোন এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরু গাড়ি এগুলো আছে। তার মানে কিছু কিছু রেলগাড়ি আছে, কোথায় আছে? ওই যে উত্তর অঞ্চলে, ধরো রংপুর এগুলোতে যাওয়ার জন্য বলছি রেলগাড়ি লাগে, বাসে যাওয়া যায়। আবার আবার কিছু কিছু আছে থাকে শুধুমাত্র রিক্সা, গ্রামে বিশেষ করে। আর গরু গাড়ি আবার কোন কোন গ্রামে এরকম আছে যেখানে ধরো খুবই অনুন্নত, মানে এখানে ওখানে উন্নতির ছোঁয়া লাগে নাই, তো ফলে এখানে বড় বড় গাড়ি যেতে পারে না, রাস্তাঘাট ভালো না, গরু গাড়িতে যাওয়া লাগে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো এই যে বাংলাদেশ, এক একটা অঞ্চলের প্রকৃতি কি এক এক রকম নেই, এজন্য পেশা কিন্তু এক এক রকম। ঠিক আছে, এখন বাংলাদেশে কি কি পাওয়া যায় দেখো, বাংলাদেশে আর অনেক জিনিস আছে। আচ্ছা, এই যে কুটির শিল্প, কুটির শিল্প, এই যে কুটির শিল্প মানে কি? এই যে দেখো, কামার কুমার যারা আছে তারা কিন্তু হাড়ি পাতিল বানায় মাটি দিয়ে, তাই না? আবার আবার দেখবা এক এক অঞ্চলে মিষ্টি বিখ্যাত, কোন কোন অঞ্চলে দই বিখ্যাত, কোন কোন অঞ্চলে ধরো আহ কাপড় বিখ্যাত। ধরো বিভিন্ন ধরনের শাড়ি কাপড় পাওয়া যায় না, জামদানি, তারপর হচ্ছে মসলিন কাপড়। বিভিন্ন এক এক, আবার কোন কোন জায়গাতে মধু বিখ্যাত, কোন কোন জায়গায় খেজুরের গুড় বিখ্যাত। মানে এক একটা অঞ্চলে এক একটা জিনিস, এগুলোকে বলে কুটির শিল্প আর কি, যেগুলা একটা দেশের নির্দিষ্ট অঞ্চলে মানুষের কাছে পাওয়া যায় হাতে বুনে, সেগুলো হচ্ছে কুটির শিল্প। যেমন উদাহরণ দিয়ে, যেমন কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব আছে, কারণ দেখবা বাংলাদেশে যে কুটির শিল্পগুলো আছে এগুলো দেখবো আবার সৌদিতে নাই, ইরানে নাই। তার মানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তার যে পরিবেশ, তার যে নদীমাতৃকতা, তার যে পাহাড় পর্বত, এটা কিন্তু আবার অন্য দেশের সাথে মিলাইলে কিন্তু হবে না। ফলে ওই দেশের ধরো ভৌগোলিক অবস্থান এক এক রকম, ফলে ওই ওখানে কুটির শিল্প আর এক রকম। ঠিক আছে, যেমন নদীবহুল ও অনুকূল আবহাওয়ার কারণে এখন নদীবহুল, বাংলাদেশে তো নদী আছে। অনুকূল আবহাওয়া মানে কি? ধরো আবহাওয়া যদি খারাপ হয় সেটা হচ্ছে প্রতিকূল। আর অনুকূল মানে হচ্ছে যে জিনিসটা আমার দরকার, সেই জিনিসটা যদি থাকে সেটা হচ্ছে আমার জন্য অনুকূল পরিবেশ। যেমন স্রোত এর সাথে ধরো দেখা যাচ্ছে ফেনা টেনা কচুরিপানা যারা আছে সেগুলো বাইসে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে কচুরিপানা সেদিকে যাচ্ছে, এটা অনুকূল। কিন্তু কেউ যদি নৌকা চালায়, স্রোত যেদিকে আসতেছে তার বিপরীত দিক থেকে যদি নৌকা চালায় আসে, তার কিন্তু কষ্ট হবে, তাই না? কারণ স্রোত তো তাকে ধাক্কায় নিয়ে যাবে। তো এটাকে বলা হয় প্রতিকূল, অর্থাৎ যে পরিবেশ আমি চাচ্ছি এর বিপরীত পরিবেশ যদি হয় সেটাকে বলা হয় প্রতিকূল, ফলে আমাকে কষ্ট করতে হবে। তো অনুকূল আবহাওয়া যদি থাকে, তো থাকার কারণে ঢাকার ডেমরা তাঁতিরা বসবাস করে। তো এখন যদি এমসিকিউ আসে, ধরো, তো তাঁতিরা ঢাকার কোন অঞ্চলে বসবাস করে? তাহলে ডেমরায়। তো তাঁত মানে কি? যারা ধরো ওই যে সুতা থেকে কাপড় বুনে, তাই না? এখানেই বিখ্যাত ঢাকায় শাড়ি বোনা হয়। তাহলে ঢাকা ডেমরা যে শাড়ি পাওয়া যায়, তাঁতিরা যে শাড়ি বুনে, এর নাম কি? এর নাম হচ্ছে, এই লেখা আছে দেখো, ঢাকাই শাড়ি। নামই ঢাকাই শাড়ি। ঠিক আছে, এরপর আবার কি আছে দেখো, যে রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। দেখো ঢাকায় যেটা পাওয়া গেছে ঢাকায় শাড়ি, রাজশাহী কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, অন্য একটা পাওয়া যাচ্ছে রেশমি শাড়ি। কেন? কারণ এই অঞ্চলে তুঁত গাছে জন্মে এবং তুঁত গাছে রেশমের কীট বাসা বাঁধে। এই যে রেশমি শাড়ির জন্য যে সুতা, এটা রেশমের পোকা থেকে পাওয়া হয়। তো রেশমের পোকা বাস করে আবার তুঁত গাছে, তো তুঁত গাছ তো ঢাকায় নেই, আছে কোথায়? রাজশাহী। তো রাজশাহী অঞ্চলে তুঁত গাছ বেশি পাওয়া যায়, এজন্য এই অঞ্চলে রেশমের পোকাও থাকে বেশি, ফলে এখান থেকে রেশমের সুতা বের করে রেশমি শাড়ি বানানো যায়। ঠিক আছে, তার মানে দেখো ভৌগোলিক পরিবেশ ভিন্ন হওয়ার কারণে কিন্তু এক এক অঞ্চলে এক একটা জিনিস পাওয়া যাচ্ছে। বোঝা গেছে কিনা? দেখো, এরপর অনুরূপভাবে দেখো ফরিদপুরের খেজুরের গুড়, এগুলো এমসিকিউতে আসবে। ফরিদপুর খেজুরের গুড় কোথায় বেশি পাওয়া যায়? আর গাছার মন্ডা মুক্তা গাছার মন্ডা, এটাও এক ধরনের ধরো প্রোডাক্ট। টাঙ্গাইলের শাড়ি,
সুন্দরবনের যে মধু, সিলেটের যে শীতল পাটি, এক এক অঞ্চলে এক একটা পাওয়া যাচ্ছে। কারণ কি ওই অঞ্চলে ভৌগোলিক পরিবেশ ভিন্ন। এজন্য দেখো কোন অঞ্চলে কি পাওয়া যাবে সেটা কিসের উপর নির্ভর করে, ওই অঞ্চলে ভৌগোলিক পরিবেশের উপরে। আবার দেখা যায় সোনারগাঁও, যে তোমার তাসলিমা ফুফু যেখানে বসবাস করে, যে সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প। তার মানে সোনারগাঁও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মসলিন শাড়ি, রাজশাহীতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেশমের শাড়ি, আর ঢাকায় যেটা পাওয়া যায় সেটা কি ঢাকাই শাড়ি। রেশমি শাড়ি পাওয়া যায় কোথায়, রাজশাহীতে। আর মসলিন শিল্প, মসলিন শাড়ি কোথায় পাওয়া যায়, সোনারগাঁওয়ে, ঠিক আছে। তো এটাই আমরা দেখলাম যে কি বলছে, পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। দেখো ঘরবাড়ি কিরকম হবে সেটা কিন্তু ভৌগোলিক পরিবেশ, কারণ দেখো ঢাকায় বেশিরভাগ বিল্ডিং, কারণ এখানে নদী টদী নাই, বা ধরো বেশিরভাগ মানুষ বসবাস করে। তো যার কারণে হচ্ছে কি এদের ঘর বাড়ি এক এক রকম। যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ ধরো টিনের ঘর থাকে, আবার যারা খুবই দরিদ্র অঞ্চল সেখানে দেখা যাচ্ছে মাটির ঘর থাকে, ছনের ঘর থাকে, তাই না। তো পোশাক পরিচ্ছদ, যারা আবার পাহাড়ি অঞ্চল তাদের দেখো, তো পাহাড়িদের যে চাকমার যে পোশাক পরে, আমরা কিন্তু আবার সেই পোশাক পরি না। তাহলে পোশাক আশাক ঘর বাড়ি কিরকম হবে, সেটা ভৌগোলিক পরিবেশ, মানে যেখানে পাহাড়, যেখানে সমতল, যেখানে নদী, এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে, তাই না। আবার দেখো শীত প্রধান অঞ্চলে মানুষ গরম পশমি কাপড় পরে, আবার গ্রীষ্মপ্রধান এলাকায় মানুষ পরে হালকা সুতি কাপড়। অর্থাৎ ধরো যারা শীত প্রধান অঞ্চল, মানে যেখানে খুব বেশি ইউরোপের কান্ট্রিগুলা, হ্যাঁ, যেখানে শীত প্রধান অঞ্চল, সেখানে কি করে গরম, এরা দেখবো সারা বছর সোয়েটার পরে রাখে, মোটা মোটা কাপড়ের গরম পশমি কাপড় পরে, ফলে উষ্ণ লাগে, গরম লাগে, তাদের ভাল লাগে আর কি। আবার যেগুলো খুবই ঠাড়া মারা গরম, গ্রীষ্মপ্রধান অঞ্চল, যে গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলো আছে, ঠিক আছে, যেমন বাংলাদেশ, সৌদি, এখানে মানুষ, এখানে দেখছে হালকা সুতি কাপড় পরে, খুব মোটা কাপড় পরে না, মোটা কাপড় পরলে গরম বেশি, ঠিক আছে। আবার দেখো যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। কারণ কি, যদি ভূমিকম্প যদি হয়, হ্যাঁ, তাহলে যদি বিল্ডিং তৈরি করে, বিল্ডিং তো কি করে দেবে, কি করে দেবে, ভেঙে দেবে, তো ভাঙলে দেশে মানুষ মারা যাবে, এই জন্য কাঠ দিয়ে তৈরি করে, কাঠ তো সহজে ভাঙবে না। তো ফলে কাঠ বেশি ব্যবহার করে, ফলে সহজে ঘর ভাঙে না আর কি, ভূমিকম্প যেখানে হবে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। যেমন ধরো নারায়ণগঞ্জ, এখান থেকে ধরো নদী আছে, রাস্তাঘাট আছে, তো রাস্তা দিয়েও যেতে পারে, নদী দিয়ে স্টিমার লঞ্চ এগুলো যেতে পারে, জাহাজ যেতে পারে, তাই না। তো এই জন্য হচ্ছে শিল্পায়ন হয়, শিল্পায়ন মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আসে, আবার এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য অন্য অঞ্চলে ছুটে যায়। তো শিল্পায়ন হয় আর কি, এভাবে একটা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি ওঠে। তো নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামকে অনেক আগেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ দেখো চট্টগ্রামে দেখো বিভিন্ন ধরনের বন্দর আছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অন্য দেশ থেকে আসে, বা বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, জাহাজ আসে সেখানে ভিড়ে। তো এই জন্য বাংলাদেশের যে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম, এখানে শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এখানে এমসি করতে যা আছে, কোন অঞ্চলে তোমার হচ্ছে গিয়ে শিল্প প্রতিষ্ঠান বেশি, তার হচ্ছে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম অঞ্চল, ঠিক আছে। নারায়ণগঞ্জ কোথায় আছে এটা কিন্তু আমরা দেখাইছি, এটা যদি আবার দেখাই, এই দেখো, এটা তো ঢাকা, তাই না। তো এটা দেখো, এই যে দেখো নরসিংদী, এই যে হচ্ছে নারায়ণগঞ্জ, এই দেখো এই যে হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর পার্ট যেটা সেটা পড়বো, 3 এবং 4। সেখানে কি বলছে দেখো, সমাজ বিকাশের বিভিন্ন স্তর। অর্থাৎ আমরা বলছিলাম না যে প্রথমে তারা বিভিন্ন শিকার করতে একাকী, পরবর্তীতে তারা উদ্যান কৃষি করলো, পশুপালন করলো, এবার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাই না। বিভিন্নভাবে বিভিন্ন কিছু হয়েছে আর কি। তো এগুলো কঠিন না, তুমি জাস্ট খালি যদি একটু রিডিং পড়ো, বা মামা যেটা পড়তেছে এটা বোঝো, তাহলেই হবে, পরে নিজে নিজে পড়লেই বুঝবা, কারণ মামা তো একবার বুঝে দিচ্ছে, তুমি এটা মনে রাখলে পারবা আর কি, এগুলো লেখাও লাগবে না, তুমি বইটা পড়লেই বুঝবা। সমাজ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, কারণ দেখো, ধরো তুমি তোমার দাদার আমল চিন্তা করো, তোমার দাদা যেভাবে আগে থাকতো এখন কি এরকম থাকে, পরিবর্তন হচ্ছে। আগেকার আমাদের ধরো গ্রামে কয়জন মানুষ থাকতো, বা তাদের খাদ্যাভ্যাস, বিল্ডিং, বা অর্থনীতি, পোশাক আশাক কিরকম ছিল, এখন উন্নত হয়েছে না। তো সমাজ হচ্ছে পরিবর্তনশীল, এক এক সময় এক একটা জিনিস হয় আর কি। তো আজকের দিনে আমরা বাংলাদেশে যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু এরকম ছিল না। মানে আগের সমাজ আর বাংলা সমাজ ভিন্ন, তো ভিন্ন আর কি, আগে এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ দ্বারার ফল, অর্থাৎ অনেক লম্বা সময় নিয়ে বিকাশ হইতে হইতে বর্তমান অবস্থায় আমরা পৌঁছাইছি। কালে 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 মানে হচ্ছে সময় সময়ে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে করুণ সমাজ পরিবর্তন হয়ে বর্তমান আধুনিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আগেকার মানুষ পড়াশোনা কম জানতো, জ্ঞান বিজ্ঞান উন্নতি হয়েছে না, তারা চর্চা করতে কম, বা ওইভাবে ক্যাপাসিটিও ছিল না, অভাব ছিল। তো সব মিলে সময়ে সময়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে, পরে আধুনিক যে সমাজ, যে সেটা গড়ে উঠছে আর কি, ঠিক আছে। ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে, কারণ দেখো এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের আসছে, এগুলোর কারণে সমাজ ধরো আরো, ইন্ডাস্ট্রি এভাবে ধরো গড়ে উঠবে, আরো আরো পরিবর্তন হবে, আরো মানুষ বড় লোক হবে, বিভিন্ন ধরনের উন্নতি হবে। তো কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। তাহলে এখন যদি বলে সমাজ পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে 6টি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি, সেগুলো দেখো খুবই সুন্দর এখানে দেওয়া আছে, সবগুলো লাইন বাই লাইন। তো সেগুলো হচ্ছে: 1, শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ।
অর্থাৎ আগে একটা সমাজ ছিল যেখানে তারা শিকার করে খাওয়া লাগতো। ধর বন জঙ্গলে যাইতো, বিভিন্ন পশু পাখি শিকার করে তারা নিয়ে আসতো, বা ধর বিভিন্ন ধরনের গাছে একটু একটু ফল হয়েছে এগুলা টোকায় মোকায় নিয়ে আসতো আর কি। ফলে এভাবে সংগ্রহ করে তারা খাওয়া দাওয়া করতো। এবার হচ্ছে উদ্যান কৃষি ভিত্তিক। ফলে তারা উদ্যান কৃষি ভিত্তিক কি, ধর বিভিন্ন ধরনের যে জঙ্গল মঙ্গল থাকতো এখানে একটু জায়গা পরিষ্কার করে তারা কৃষি কাজ করা শুরু করলো। ফলে ওখানে দেখা গেছে বিভিন্ন ধরনের উদ্যানে তারা খাদ্য সংগ্রহ করতো, চাষাবাদ করতো। এরপর হচ্ছে পশুপালন একটা সমাজ। এরপর তারা কি করলো, শুধুমাত্র ওই যে শাকসবজি ফলমূল এগুলাই না, গাছপালাই না, এরা দেখা গেছে বিভিন্ন ধরনের ভেড়া গরু ছাগল এগুলো পালন করা শুরু করলো। কোনো কোনো সমাজ এরকম হইলো। আবার কিছু কিছু সমাজ এরকম কৃষিভিত্তিক, তারা এই যে পাহাড় অঞ্চল বন জঙ্গল ছাইরা সমতল ভূমিতে চলে আসছে, এখানে জমিতে চাষাবাদ করা শুরু করছে, অনেক লম্বা লম্বা বেশি বেশি জমি, অনেক ধরনের বিভিন্ন ধরনের ফসল চাষ করা শুরু করছে। এটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। এরপর হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ। তাহলে দেখতে আছে শ্রমিকদের বেতন কম, পারিশ্রমিক কম, তারা কৃষি কাজ করতে চায় না। এরপরে বলতেছে ঠিক আছে মানুষ যেহেতু কাজ করতে চায় না, এটা হচ্ছে ফরাসি বিপ্লব আর কি, এটা মামা পরে পড়াবো। ওই বিপ্লবের সময় পরে দেখা গেছে মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চা করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বের করতে, যেন মানুষ কম কাজ করা লাগে, কম পরিশ্রম করা লাগে। এটাকে বলা হয় শিল্প ভিত্তিক সমাজ, মানে ইন্ডাস্ট্রি ভিত্তিক যেটা। এরপর হচ্ছে শিল্প ভিত্তিক পরবর্তী সমাজ। এরপরে বর্তমানে আধুনিক যুগে আরো বেশি বিক্রি হচ্ছে, আরো বেশি শিল্প যন্ত্রপাতি তৈরি হচ্ছে, আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। তো এভাবে ৬টা ভাগ। প্রথমে তারা শিকার করতো, পরবর্তীতে উদ্যান কৃষি, পরবর্তীতে পশুপালন, এরপর কৃষি ভিত্তিক, এরপর হলো শিল্প ভিত্তিক, এরপর হচ্ছে বর্তমান যে যুগ সেটা। ভবিষ্যতে আরো আসবে। তাহলে এখন দেখো শিকার এবং খাদ্য ভিত্তিক সংগ্রহ ভিত্তিক সমাজটা কিরকম ছিল সেটা যদি একটু বুঝতে চাও। তো তারা বলতেছে, এটা একটু চেঞ্জ করে দিই, যে শিকার ও খাদ্য ভিত্তিক সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিতম রূপ। এখন এমসিকিউতে যা আসে যে সবচেয়ে প্রাচীন যুগ কোনটা, সেটা হচ্ছে শিকার ভিত্তিক, যেটা তার আগে শিকার করে খাইতো। কেন? দেখো দেখো লিখছে তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করতো। এটাতে ফলে বুঝবা প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, ওখান থেকে আহরণ করে তারা খাইতো আর কি। ঠিক আছে, মানে বন জঙ্গলে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে ফসল হয়ে আছে, ফলমূল হয়ে আছে, ওখান থেকে খাইতো আর কি। কিন্তু এ সম্পদকে ব্যবহার মানুষ খাদ্য উৎপাদন করতে শিখিনি, অর্থাৎ এগুলো ব্যবহার করে কেমনে হচ্ছে খাদ্য উৎপাদন করতে হবে সেগুলো তারা জানতো না। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত এবং সেখান থেকে শিকার করতো, সেখান থেকে খেত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ডিসকভারি দেখবে দেখায় এরকম আছে। তো তারা কি করতো, বন জঙ্গলে গুহা বসবাস করতো। এত প্রাকৃতিক সম্পদ থাকার কারণে তার ব্যবহার জানতো না কেমনে খাদ্য উৎপাদন করতে হয়, এজন্য তারা বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, কোথায় খাবার আছে কোথায় নিয়ে নিয়ে খাইতো। এই দেখো ফলমূল সংগ্রহ, পশু পাখি, মৎস্য শিকার। তার মানে তারা ফল সংগ্রহ করে খাইতো এরকম না, পশু পাখিও ধরে খাইতো, শিকার করে খাইতো, মাছ নদী থেকে মাছ ধরে খাইতো। এগুলো ছিল সমাজের প্রধান কাজ ছিল, অর্থাৎ আগেকার সমাজে শুধুমাত্র এটাই হইতো আর কি। ঠিক আছে, তো যখন শিকার মিলিত মিলতো, যখন শিকার মিলতো, যখন তারা শিকার করতে পারতো আর কি, তখন খেত। যখন শিকার মিলতো না, তখন শিকার মিলতো না, তখন তারা কি করতো, উপোস থাকতো। অর্থাৎ খাবার পাইলে খাইতে পারতো, না পাইলে তারা উপোস থাকা লাগতো। ঠিক আছে, যেমন বলছে মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা শিকার করতো। অর্থাৎ মেয়েরা হচ্ছে ঝুড়ি নিয়ে যেত, ঝুড়ির মধ্যে ফল টুল নিয়ে আসতো, আর পুরুষরা শিকার করতে যাইতো। ঠিক আছে, সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এ কারণে সমাজ এই কারণে এ সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। তখন খেয়াল করো, এখন তুমি যদি স্বীকার করবা, তাহলে কেমনে করবা? তোমার কাছে বর্তমান তো ছুরি টুরি এগুলো তো ছিল না, কারণ ছুরি তো আসছে শিল্প বিপ্লব যুগে, ইন্ডাস্ট্রির মাধ্যমে। ইন্ডাস্ট্রিতে লোহা গলাইয়া এরপর হচ্ছে তোমার ছুরি এগুলো তৈরি করা হয়েছে। তো তখন তো এগুলো ছিল না ইন্ডাস্ট্রি, তাহলে তারা কেমন করছে? তারা পাথরে ঘষে ঘষে কি করছে, চিকন করছে। এই পাথর দিয়ে তারা হচ্ছে শিকারি কাজ করতো আর কি। এই জন্য এটাকে প্রস্তর যুগ, পাথরের যুগ। এই যে দেখো প্রাগৈতিহাসিক যে যুগ, এটা আরেকটা নাম হচ্ছে প্রাগৈতিহাসিক, মানে প্রাচীন কালের আগের যে সময়টা সেটা প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। প্রস্তর যুগ মানে পাথরের যুগ আর কি। দেখো এখানে কিছু চিত্র দিছে, এগুলো তাদের অস্ত্রগুলো কিরকম ছিল আর কি। ঠিক আছে, এই দেখো এ সমাজের উল্লেখযোগ্য হাতিয়ার গুলো হচ্ছে খাস কাটা, বল্লম। এই দেখো বললাম আমরা বিভিন্ন খাস কাটা আছে। এখন খাস কাটা কেন, খাস কাটা যদি না হইতো, যখন আঘাত করতেছে চামড়া বেদ করে কিন্তু এগুলো ভিতরে যাইতো না। খাস কাটা থাকার কারণে যেগুলো চিকন পার্ট, এই যে সরু পার্ট, চিকন চিকন গুলা চামড়ার ভিতরে ঢুকে যেত। ফলে দেখা যাচ্ছে শিকারে আঘাতপ্রাপ্ত হইতো, পরে হচ্ছে কি শিকার ভয় শিকার করতো, পরে তারা ওই যারা শিকারী তারা ধরে ফেলতো। মাছ ধরার জন্য হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। অর্থাৎ মাছ ধরার জন্য যে হারপুন বা সুই এইরকম টাইপের, এটা নাম মুখস্থ করবা। এগুলো এক ধরনের যন্ত্রপাতি, যেমন কি আমরা বড়শি দেওয়া ধরি না, এরকম আর কি। তখন ওই অঞ্চলে ধরো ওই সময় হচ্ছে কি ওইরকম নাম দিচ্ছে হারপুন এবং হাড়ের সুই। হাড় হাড় মানে পশু পাখি খাইছে না, ওই হাড় গুলা ঘষে তারা সুই বানাইতো আর কি। ওই যে পশু পাখি দেখা গেলো শুয়ের মধ্যে ছিদ্র থাকে, এগুলো দিয়ে তারা মাছ শিকার করতো। শীত ও রোদ বৃষ্টি
থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতা পাতা এবং চামড়া ব্যবহার করত। তাহলে এখন যখন শীত, তখন তো পোশাকও ছিল না, তারা কি করতো, এতে ধরো পশু পাখির যে চামড়া সেগুলা তারা ব্যবহার করে গায়ে জড়া নিত। আবার অনেক সময় দেখা গেছে যে গাছের যে দেখো দেখা যাচ্ছে গাছের ছাল এবং লতাপাতা এগুলা দিয়ে একসাথে গেথে তারা ধরো একটা পোশাকের মতো, জঙ্গলি মানুষ যেটাকে বলে পোশাকের মতো একটা পোশাক তৈরি করতো লতাপাতা ছাল এগুলো দিয়ে, পরে শরীর ডাকতো আর কি, বা থাকার একটা জায়গা করতো। ঠিক আছে, এটা ছিল একবারে শিকারের যুগ, অনেক আগের যুগ আর কি, প্রথম যে যুগটা। তো এ সমাজের মানুষ কোন শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এমসিকিউতে যে আসে কোন সমাজে মানুষ কোনো শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি, সেটা হচ্ছে ওই তোমার এই শিকারের যুগে। কারণ তখন তো মানুষ আলাদা আলাদা থাকতো, এর কয়েকজন একসাথে হওয়া শুরু হয়েছে, কিন্তু তারা তো সমাজ তৈরি করতে পারে না, বড় সমাজ, যার কারণে এখানে শিল্প প্রতিষ্ঠান বা তার বিভিন্ন ধরনের সংগঠন, ক্লাব, হ্যাঁ সমিতি, এগুলো তারা ওইভাবে প্রতিষ্ঠান তুলে ধরতে পারে নাই, তাই না? কারণ তাদের খাওয়ানোর থাকারই তো অভাব ছিল। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো, অর্থাৎ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো খাবারের খোঁজে আর কি। এরপরে যে যুগটা আসলো কিছু কিছু অঞ্চলে, সেই যুগটা কি ছিল, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। অর্থাৎ তারা দেখা গেছে উদ্যানে কৃষি কাজ করা শুরু করলো। কিরকম, এই দেখো, এ সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। অর্থাৎ এখানে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করা শুরু করছে। তাহলে এখন যদি বলে কোন জায়গায় মানুষ প্রথম খাদ্য উৎপাদন করা শুরু করছে, সেটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজে। কারণ আগে তারা পশু পাখি ডাইরেক্ট শিকার করে ফেলতো, না হলে ফলমূল বন জঙ্গলে গাছে ধরে আছে ওটা থেকে পায়রা নিয়ে আসতো, তাই না? কিন্তু এরপরে তারা উদ্যানের মধ্যে হচ্ছে গিয়ে বাগান বাড়ি থেকে তারা কৃষিকাজ করা শুরু করছে আর কি। তো প্রথম খাদ্য উৎপাদন করা শুরু করছে। যেমন সমাজ বিজ্ঞানীরা বলেন, সমাজ বিজ্ঞানী কারা, বিজ্ঞান মানে যারা গবেষণা করে, আর সমাজ বিজ্ঞান মানে সমাজ কিভাবে তৈরি হয়েছে, কোন সমাজের পর কোন সমাজ কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে, এরা যারা গবেষণা করে তাদেরকে বলা হয় সমাজ বিজ্ঞানী। ঠিক আছে, তো মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। তো সমাজ বিজ্ঞানী বলতেছে মেয়েরাই কৃষিকাজ উদ্ভাবন করা শুরু করছে। দেখা যাচ্ছে পুরুষরা কি করতো, শিকার করতে যেত, আর মেয়েরা, এই দেখো দেখো আদিম সমাজে পুরুষরা যেত শিকারের সন্ধানে, এর আগেও পড়ছি আমরা, ফলমূল আহরণের ভার ছিল। ফলমূল আহরণ, আহরণ মানে ধরো ফলমূল, মানুষ কাজে যায় না, সেটাকে বলা হয় আহরণ করা আর কি, ফলমূল উঠায় নিয়ে আসা, আহরণ করা, কাজে যাওয়া, এটা ছিল মেয়েদের উপর। তো ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো তারা নিয়ে আসতো বুনো ও গম, বার্লি। বুনো মানে কি, বন জঙ্গলে যে গম পাওয়া গেছে, তো বন জঙ্গলে যে তোমার হচ্ছে কি গম বার্লি পাওয়া গেছে সেগুলা। এরপরে বলতেছে আরো কিছু জিনিস দিতে, তোমার মেটে আলু, যে মাটিতে যে আলু পাওয়া যাচ্ছে, মেটে আলু, কচুর মূল ও কন্দ। এবং তারা যেটা হয়েছে, বন জঙ্গল তো ফলমূল তো আহরণ করছে, ঠিক আছে, ভালো কথা, ঝুড়িতে ফলমূল ধরে নিয়ে আসছে। পরে তাদের তো বিভিন্ন ধরনের গম, বার্লি, এটা এক ধরনের জব বলা হয় আর কি, গমের মতোই। তো মেটে আলু, কচুর যে মূল আর কন্দ, ডাকবো আর কি, তো এগুলো হচ্ছে তারা নিয়ে আসছে, হ্যাঁ। তো নিয়ে আসছে, পরে কি করতো, আস্তানার আশেপাশে গম এবং বার্লি সেসব দানা পড়তো, তার থেকে গজিয়ে উঠতো চারা গাছ। তো তারা দেখেছে এগুলো খাইয়ে টাইয়ে ফালা রাখতো বা ছিটায় রাখতো, এগুলো থেকে দেখে গেছে এই যে গম এবং বার্লি যে দানাগুলো আছে এগুলা চারা গাছ তৈরি হয়েছে। তো এভাবে চারা গাছে পরে দেখা দিত শীষ এবং দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। অর্থাৎ তারা ভাবলো কি রে, আমরা এগুলা গম, কচুর ডাগা এগুলো সাথে নিয়ে আসলাম, খাইলাম, খাইয়া ছড়া ছিটা ফালা রাখলাম, এগুলো থেকে দেখি চারা গাছ হয়ে গেছে। তাহলে আমরা মনে হয় এগুলো বীজ সংগ্রহ করে রাখতে পারি, ফলে সুন্দর করে যদি চাষাবাদ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা দূরে যাওয়া লাগবে না, আমাদের এখানেই ফল সংগ্রহ করে, তারপরে গম, বার্লি, কচু এগুলো হচ্ছে আমরা চাষ করে খাইতে পারবো, মেটে আলু এগুলো চাষ করে খাইতে পারবো। এই ধারণাটা তাদের মধ্যে তখন তৈরি হয়েছে। তো কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ, অর্থাৎ আশেপাশে ছড়া ছিটা রাখছে, এখান থেকেই দেখা যাচ্ছে চারা গাছ হয়ে ফল হওয়া শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটা লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। তো তারা দেখতেছে উপরে ফেলা রাখলে তো হয় না, মাটির নিচে পুঁতে দিতে হবে। কিভাবে পুঁততে হবে, তারা দেখা গেছে লম্বা লাঠি বা যে পশুর যে শিং আছে এগুলো দিয়ে মাটিতে গর্ত খুঁড়তো, কারণ তখন তো লাঙ্গল তৈরি হয় নাই বা ট্রাক্টর তৈরি হয় নাই। তখন দেখা যায় তারা এগুলো দিয়ে কইরা মাটিগুলো একটু আলগা করতো, পরে বীজগুলো মাটির নিচে বুনে দিত, ফলে এভাবে চারা গাছ হইতে ফসল প্রদান করতো। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটতো। তো কাস্তে ছুরি এগুলো তো ছিল না, তাহলে কাটতো কিভাবে, কাছিও তো ছিল না, তাই না? তো তারা দেখা যাচ্ছে এই যে এই বিভিন্ন ধরনের যে পশু তারা খাইতো শিকার করে, এগুলোর যে চোয়ালের যে হাড় আছে, মানে চোয়াল মানে দাঁত, এগুলোর যে হাড়, চ্যাপটা যে হাড়গুলো আছে এগুলো দিয়ে একটু চিকন করে ধারালো করে, পাথর পাথর ঘষে ধারালো করে, এটা দিয়ে কাস্তে বানায় ফসল কাটতো আর কি। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি,
কারণ তখন তো দেখা যাচ্ছে সংরক্ষণ যে করবে, কেমনে সংরক্ষণ করবে, প্রিজারভেটিভস নাই, গুদাম ঘর নাই, তাহলে ফসল তো পয়সা যাবে। এই জন্য যতটুকু লাগতো ততটুকু তারা কি করতো, উৎপাদন করতো। ফলে তারা ফসল ওভাবে জমায় রাখতে পারতো না। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। এখন তখনকার মাটি দেখা যাচ্ছে উর্বর ছিল না, বা তারা খুব বেশি এইভাবে চারা গাছ পাইতো না। তো ফলে তারা এমন ফসল কি করতো, বেশি ফলাইতে পারতো না। তো না ফলালে একটা সময় পর্যন্ত না খায় থাকা লাগবে। ওই অঞ্চলে তো খাবার শেষ, তারা আরেক অঞ্চলে যাইতো, দেখতো ওখানে কোন ধরনের ফসল পাওয়া যায়, সেগুলো খাইতো, ছড়াই ছিটিয়ে রাখতো, জমিতে চাষ করতো। এইভাবেই তারা জীবনযাপন করতো আর কি। এখান থেকে চারা গাছ ফসল উৎপাদন হইতো। তো এইটা ছিল মূলত উদ্যানভিত্তিক কৃষিকাজ, ঠিক আছে। এরপর আছে দেখো পশুপালন। এই যে পশুপালন যে সমাজ, এরপর এটা আসছে। এই সমাজে কি হইলো দেখো, যে এই সময় দেখো সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজে আরো এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এই যে দেখো তারা খাদ্য, চারা গাছ থেকে খাদ্য উৎপাদন করত, এরপর তারা পশুপালন করা শুরু করলো, যেন জীবনটা আর একটু সহজ হয়, জীবিকা নির্বাহ করার জন্য সহজ হয়। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত ও প্রহরী ও শিকারের সঙ্গী। তো দেখা গেছে কি কুকুরের ঘ্রাণ শক্তি কিন্তু অনেক বেশি, তারা কোথায় কি আছে এগুলো বুঝতে পারতো। হ্যাঁ, এই জন্য এখন শত্রু শিকার করতেও কুকুরের নিয়ে যায়, কারণ শত্রুর জামা কাপড় এগুলা দেখা গেছে কুকুরকে ঘ্রাণ শুকাইতে হইতো। তো কুকুর দেখা গেছে এটা ঘ্রাণ শুকে মুখস্থ করে রাখতে পারতো আর কি। তো ফলে যেখানে যাইতো আশেপাশে যদি ওরকম গন্ধ পাইতো ওইদিকে সে ছুটে যাইতো। ফলে পুলিশ ধারণা করতে পারতো ওইদিকে মানে যে সন্ত্রাস চোর আছে তাকে ধরা যাবে, অভিযুক্তকারী যে ব্যক্তি আছে, দোষী যে ব্যক্তি আছে, অপরাধী যে আছে তাকে ধরা যাবে। তো কুকুরের এই একটা পাওয়ার আছে আর কি। তো তখনকার জমানায় যেটা হয়েছে, এই শিকারী কুকুরগুলোকে পোষ মানাইয়া তাদেরকে শিকার কাজে নিয়ে যেতে সাহায্য করতো। তারা বুঝতে পারতো কোথায় কি আছে না আছে। তারা ছিল বিশ্বস্ত প্রহরী, পাহারাদার ছিল। তাদের এই যে এই জিনিসগুলো কেউ যেন এসে চুরি করে নিতে না পারে। আবার তারা শিকারের সঙ্গে তাদেরকে যেখানে যাইতো সেখানে নিয়ে যেত। তো অনেক সময় বুনো সার, বুনো সার মানে যে বন জঙ্গলে যে সারগুলো ছাড়া অবস্থা থাকে, বুনো সার ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে এই যে কুকুরকে নিয়ে গেছে, এগুলোর মধ্যে তারা ষাঁড়, ভেড়া, ছাগল, গরু এগুলোকে ধরে ফেলতে পারতো, ঠিক আছে, সামহাউ। সেগুলোকে তারা ধরে এনে ঘরে বেঁধে রাখতো। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভান্ডার। তো এই আমরা তো জানি যে ষাঁড়, ভেড়া, ছাগল এগুলো তো খাওয়াই যায়। তো তারা এগুলা ধরে নিয়ে আসতো, আয়না বাইন্ধা রাখতো, পরে এগুলো তারা খাইতে পারতো। তো শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করতো। তো তারা কি করতো, প্রতিদিন শিকারে বের হইতো, শিকার খাইতো। এবার যেগুলো ধরো অনেক বেশি হয়ে গেছে, তখন তো আর শিকার করে লাভ নাই, মেরে তো লাভ নাই, কারণ একসাথে তো এতগুলো খাইতে পারবে না। এগুলোকে এনে ঘরে বেঁধে রাখতো। তো বেঁধে রাখতো, ধরো অন্য দিন কি করছে, শিকার করতে বেরিয়েছে, ওই দিন ধরো আর শিকারে কিচ্ছু পায় নাই। তো তারা কি করবে, আজকে তো খালি না থাকা লাগবে। তো তারা যখন পশু পাখিগুলো নিয়ে আসছে, এগুলোকে তখন তারা আবার জবাই করে এবার খেয়ে ফেলতো আর কি। এনে এটাই বলছে, শিকার যদি না মিলতো তখন এগুলোকে বধ করে, বধ মানে যে ধরো তোমার ছুরি দিয়ে জবাই করা, মেরে ফেলা, জবাই করে তখন তারা আহার করতো, খাইতো আর কি। তো মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। তো তারা দেখতেছে ঠিক আছে, আমরা তো প্রতিদিন শিকারে গেলে কোনো না কোনো ভাবে তো পশু পাখিতে বা খাবার দাবার তো ম্যানেজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে এগুলোকে আমরা যদি আহ আহ, জবাই করে খেয়ে না ফেলে এগুলো যদি চাষাবাদ করি, তাহলে এগুলো একটা গরু থেকে আরেকটা গরু, একটা ছাগল থেকে আরেকটা ছাগল হবে। এছাড়া দেখা যাচ্ছে আমরা এগুলো মাংস খেতে পারবো, এগুলো থেকে দুধ দিবে, বছর বছর বাচ্চা পাওয়া যাবে। আর এগুলোকে চামড়াকে কাজে লাগে আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবো, পোশাক বানাতে পারবো, জুতা বানাতে পারবো। তো তখন তারা কি করছে, এগুলো পালন করা শুরু করছে, তারা এগুলোকে আর জবাই করে খাইতো না। বেশিরভাগই কি করে, পালন করতে লাভবান হইতো। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে বেড়ে মানুষের সম্পদে পরিণত হয়। অর্থাৎ একটা সময় তারা শিকার করে খেতে, এখন তারা চাষাবাদ করতো, এগুলা পালন করতো। ফলে তাদের একটা সময় পর কি এগুলো এদের সম্পদ হয়ে যেত, ঠিক আছে। তো এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি। এই যে টাকা পয়সা, তাদের তো টাকা পয়সা লাগবে না, কারণ তো হাট বাজার জমতো না, কিনা খাওয়া লাগতো না, শিকার করে খাইতো অথবা পালন করে খাইতো আর কি। তো এই জন্য তখন টাকা পয়সা মুদ্রা পাওয়া যায় নাই। তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তার মানে কি, টাকা পয়সা তো নাই, তো ধরো আমার কাছে এখন, হ্যাঁ ধরো রুটি আছে, রুটি যে গম, গম আছে। আবার আরেকজনের কাছে ধরো মাংস আছে, কিন্তু আমার ধরো রুটি কি দেখাবো, মাংস দেখাবো। তাহলে আমি কিছু গম তাকে দিয়ে দিতাম, সে কিছু মাংস আমাকে দিয়ে দিত। ফলে কি হইতো, সেও মাংস খাওয়ার জন্য রুটি পেতো, আমিও রুটির সাথে মাংস খাওয়ার জন্য তার থেকে মাংস পেতাম। এভাবে খাবার বিনিময় করতো, বিনিময় করে তারা তাদের যে চাহিদা আছে সেগুলো মিটাইতো। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করতো। তো দেখা গেছে এক অঞ্চলে পশুপক্ষী তো নির্দিষ্ট, তো এগুলো যদি শেষ হয়ে যায়, সে তো না খায় মারা লাগবে আবার। এই জন্য সে ওই অঞ্চলে খাবার টাবার শেষ হয়ে গেলে আবার অন্য অঞ্চলে যাইতো।
ফলে তারা যাযাবরের মতো, যাযাবর মানে যারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে জীবিকার সন্ধানে ঘুরে বেড়ায়, এদেরকে বলা হয় যাযাবর। ফলে এই দিক থেকে সেদিক ঘুরে বেড়াইতো। এই দেখো পশুপালন সমাজে পশুপালনের ছবি। এই দেখো এই যে এই জিনিসটা যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে পশু পাখি পালন করতেছে বন জঙ্গলে, তো এইগুলা দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো এইভাবে তাহলে আমরা কি দেখলাম, দেখো আমরা দেখলাম যে মানুষ এই সমাজে যে বিকাশটা কেমন হলো, 6টা ভাগে ভাগ করা ছিল। এর মধ্যে শিকারের কাজ করতো, খাদ্য সংগ্রহ করে আনতো। এরপর দেখা যাচ্ছে উদ্যান কাজ, কৃষি কাজ করা শুরু করছে, পরে পশুপালন করা শুরু করছে, তাই না? এরপরে কি হয়েছে দেখো, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, কৃষি ভিত্তিক সমাজ। তাহলে এটা কিন্তু পশুপালন। তো পশুপালন করে 3 আনা গেছে, 4 নাম্বার আছে কৃষি কাজ, তাই না? কারণ তারা পশুপালন করতে এবারে তো দেখেছে তারা বন জঙ্গলে তাদের বাড়ির আশেপাশে চাষাবাদ না করে জমিতে চাষাবাদ করা শুরু করছে আর কি, বিভিন্ন লাঙ্গল টাঙ্গল এগুলো দিয়ে। যেমন কি করেছে দেখো, কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। এই মেয়েরা ধরো ঘর বাড়ির আশেপাশে এই যে বিভিন্ন ধরনের ফসল পুঁতে দিত, ধরো বীজ পুঁতে দিত, ওখান থেকে ফসল হয়তো খাইতো। এগুলো পরে তারা লাঙ্গল আবিষ্কার করলো। তো লাঙ্গল আবিষ্কার করে একটা সময় পর দেখেছে পুরুষরা বলতেছে ধর ঘরে বসে থেকে লাভ নাই, এই অল্প ফসল আমাদেরকে পোষায় না। পরে তারা জমিতে চাষাবাদ করা শুরু করছে, ঠিক আছে। যেমন প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করতো, জোয়াল মানে লাঙ্গলই আর কি, হ্যাঁ, জমি চাষ করতো। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। ফলে দেখা গেছে অনেক কষ্ট এই শুধুমাত্র তো লাঙ্গল দিয়ে। পরে দেখতেছে গরুরা যদি হাঁটতে পারে, গরু খাতে যদি লাঙ্গল বাইদা দেই, আর আমি যদি ওইটার উপরে ধরো ধরে রাখি, তাহলে গরু যে টেনে নিয়ে যাচ্ছে আমার কষ্ট কম হবে। পরে তারা এই যে বলদ ইউজ করতো, এখানে এটি বলছে যে কালক্রমে হালের বলদ, এই বলদ মানে গরু যেগুলো আছে এগুলোকে ইউজ করতো, সার, হ্যাঁ, এগুলোকে ইউজ করতো। তো ফলে বলছে লাঙ্গল ও, দেখো লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। তো আগে তো ঘর বাড়ির চারপাশে কি করতো, উৎপাদন করতো, ফলে চাষাবাদ কম হইতো। এখন যেহেতু জমিতে চাষাবাদ শুরু করছে লাঙ্গল দিয়ে, আবার দেখা গেছে এখানে গরু ব্যবহার করা শুরু করছে, ফলে বেশি জমি চাষ করতে পারতো, ফলে বেশি ফসল উৎপাদন হতে শুরু করলো। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ এসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। বন্যা হলে কি হয়, পলিমাটি বন্যার সাথে কিন্তু বাইসে চলে যায়। ফলে ওখানে দেখা একটা পলিমাটি একটা স্তর পড়ে, এই জন্য দেখবো কিন্তু কোনো অঞ্চলে বন্যা শেষ হয়ে গেলে ওখানে যে মাটির স্তরটা পড়ছে ওখানে কাইটা জমি বিক্রি করে আর কি, বিভিন্ন জায়গায় ওই ধরো মাটিগুলো বিক্রি করে। তো পলিমাটি কিন্তু খুবই উর্বর, এখানে ফসল ভালো হয়। এই জন্য এখানে বন্যা হইতো, বন্যা না হলে কি হয়, শুকনা থাকে, খরা থাকে, ফসল ভালো হয় না, বালিমাটিতে তো ভালো হয় না। তো বন্যা হলে পলিমাটি জমতো, ওখানে দেখা যাচ্ছে তারা কি করতো, যে গম বার্লি বীজ এগুলো ছড়া ছিটে দিত আর কি। ফলে এগুলো থেকে কি হইতো, ফসল চাষাবাদ করা তাদের জন্য সহজ হইতো। আচ্ছা, এটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। পলিমাটি যে বন্যাগুলো হইতো এখানে, মানে পলিমাটি এসে জমতো এখানে, চাষাবাদ করা শুরু করতো। তো এসব অঞ্চলে, সরি কালারটা চেঞ্জ করি, দেখো এসব অঞ্চলে ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা, নীল নদের তীর ও সিন্ধু নদীর উপত্যকা। এই যে ধরো না, আমরা অনেক আগে আমাদের প্রাচীন যুগের কথা কইতেছি। এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ে এলাম না, যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে তোমার যে সভ্যতাটা তৈরি উঠছিল আর কি, মেসোপটের যে সভ্যতাটা, ওই যে ম্যাপ থেকে যে মামা দেখাইলাম। আবার নীল নদীর তীরে যে সিন্ধু সভ্যতা মানে মিশরের যে সভ্যতাটা, সিন্ধু নদীর তীরে যে ভারত পাকিস্তানের যে উপত্যকা, এখানে তো বন্যাটা তো নদীর মধ্যে আসছিল। এই অঞ্চলে মূলত তারা চাষাবাদ করা শুরু করছে। পরে কি হইলো, সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকার প্রচুর বৃষ্টিপাত হতো, হ্যাঁ। ওই যে আফ্রিকার দেখালাম, দক্ষিণ আফ্রিকার যে জিম্বাবুর যে অঞ্চলটা, তো ওই আফ্রিকা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো কারণ এখানে গাছপালা বেশি। তাই কৃষি কাজের এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করা শুরু করে। তো যে সেখানে নদী আছে অথবা যেখানে বৃষ্টিপাত হয়, গাছপালা বেশি, এখানে গিয়ে মানুষ বসবাস করা শুরু করছে। কেন? তারা তো দেখা যাচ্ছে এখানে মাটি উর্বর হয়, ফসল বেশি হয়, পরে এখানে তারা কৃষি কাজ করা শুরু করছে। পরে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। ওখান থেকে যেটা হয়েছে আফ্রিকা, ইউরোপে আসছে, এশিয়া, এই জায়গাগুলো থেকে ছড়াছিটা পড়ছে আর কি, ঠিক আছে। ইউরোপ কোন জায়গাটা, ওই যে ইটালি, ফ্রান্স, লেবানন, এই জায়গাগুলো মামা দেখাইছে পরে, সরি লেবানন না। তো কৃষিকাজের প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনটা আরো বেড়ে যায়। এখন তো আমরা কৃষিকাজ করতে চাই, এখানে তো দেখা গেছে বিভিন্ন ধরনের খড়কুটো এক্সট্রা থাকতেছে, হ্যাঁ, অথবা ধরো এগুলোকে কি করবে, তো এগুলো দেখা যাচ্ছে পশুর খাবার হিসেবে ব্যবহার করতে পারবে। আবার দেখা গেছে এই যে হাল চাষ করতে হলে তো পশু লাগবে। তাহলে কৃষিকাজ যত বাড়তেছে পশুপালন তত বাড়তেছে, তাদের চাহিদা তত বাড়তেছে আর কি। ফলে কি হইলো, যে কৃষি কাজের মধ্য দিয়ে
এই যে কৃষিকাজের মধ্য দিয়ে কি হলো, কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকলো। এই দেখো সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো উন্নত হইতে হতে আধুনিক সভ্যতা আসলো নি, মানুষ বেশি বাড়তেছে, সমাজ জীবনের এই যে উন্নতি সেটা শুরু হয়েছে। কারণ এখানে ফসল উৎপাদন হয় বেশি, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দেখা যায় রপ্তানি হয়, কৃষিকাজের উপযোগী স্থানের লোক সংখ্যা বৃদ্ধি পায়। তো যেখানে কৃষিকাজ করা যাচ্ছে এখানে মানুষ বসবাস করা শুরু করছে, ফলে ওখানে কি হলো, লোক সংখ্যা বাড়াও শুরু করছে, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করা শুরু করলো। আগে যেটা কি হইতো দেখো, আগে তাদের পশু পাখি শেষ হয়ে যেত, তারপর হচ্ছে খাবার শেষ হয়ে যেত, এই জন্য ওই অঞ্চলে তার খাবার নাই, তারা অন্য অঞ্চলে চলে যেত, তাই না? এখন কি হয়েছে, এখন দেখতেছে তারা এখানে ফসল প্রচুর হচ্ছে, প্রতি বছর বছর বৃষ্টি হচ্ছে, এখানে বন্যা হচ্ছে, পলিমাটি আসতেছে, মাটি উর্বর, তাহলে তো এই অঞ্চল ছাইড়া দাও, অন্য অঞ্চলে যাওয়ার তার দরকার পড়তেছে না। ফলে মানুষ ওই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করা শুরু করছে, ফলে একটা স্থায়ী সমাজ হওয়া তৈরি হয়েছে, তাই না? এখন তার যাওয়া লাগতেছে না অন্য অন্য অঞ্চলে, ফলে তাদের যে যাযাবরের যে জীবন সেটা চলে গেছে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে, খাদ্যের সংস্থান মানে কি, খাদ্যের যে যোগান, যে চাহিদা সেটা পূরণ করা, নিশ্চিত করা শুরু করে। এভাবে সমাজের উদ্ধৃত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এই দেখো, এই দেখো উদ্ধৃত ফসল, এখন যেটুকু ফসল উৎপাদন হতো সবগুলো কি খেয়ে বলতো না, কিছু উদ্ধৃত থেকে যেত, মানে অতিরিক্ত এক্সট্রা থেকে যেত। এই ফসল করে গুলা, এই ফসল যেগুলো আছে, যারা আবার দেখা যাচ্ছে কৃষিকাজ করতো না, এই ফসলগুলা তারা, যারা অতিরিক্ত ফসল আছে তাদের কাছে বিক্রি করতে, এই যে অবসর জীবনযাপনকারী যে শ্রেণী, যারা আজারে থাকতো আর কি, কাম করতো না, তারা এদের থেকে কিনা নিয়ে খেয়ে ফেলতো আর কি, ঠিক আছে? এখানে বলছে এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। তো অতিরিক্ত ফসলগুলো তারা বিক্রি করে দিতে, ব্যবসা করতে এগুলো নিয়ে আর কি, ঠিক আছে? তো এগুলো ব্যবসা বাণিজ্য হয়, এভাবে দেখা যাচ্ছে একটা সমাজ আরো বড় হয়েছে, নগর জীবন শুরু হয়েছে, শহরের জীবন শুরু হয়েছে, গ্রামে না এসে। তো এইভাবে সমাজ ধীরে ধীরে উন্নত হতে থাকলো আর কি। কৃষির উদ্ধৃত ফসল সভ্যতার সূচনা করে, এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। অর্থাৎ এই যে কৃষি যে উদ্ধৃত ফসল, এগুলোর কারণে দেখা গেছে নগর জীবন শুরু হয়েছে, মানুষের জীবনে আরো উন্নতি হয়েছে, উন্নত সভ্যতা তৈরি হইতেছে, মানুষ একসাথে বসবাস করা শুরু করছে। তো এর ফলে মানে কি, সভ্যতার আসলো থেকে, এই যে কৃষিকাজের কারণেই। এই জন্যই বলতে হচ্ছে যে সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তো কৃষিকাজের পরে মানুষ সভ্যতাটা এভাবে একটা এস্টাবলিশমেন্ট পাইছে, অনেক লম্বা সময় ধরে সভ্যতাটা টিকে রয়েছে। এমসিকিউতে আসতে পারে সভ্যতা হচ্ছে কৃষির অবদান, এরকম আর কি। অথবা ধরো হতে বলবে সভ্যতা হচ্ছে কৃষির অবদান, ব্যাখ্যা করো। তাহলে দেখা তো কৃষিকাজ কিভাবে শুরু হয়েছে, মানুষ বন্যা অঞ্চল বা নদীমুখী অঞ্চলগুলোতে বসবাস করা শুরু করছে, নিজেদের চাহিদা মিটেছে, অতিরিক্ত যে ফসল অন্য কাছে বিক্রি করে দিছে, এভাবে এভাবে ব্যবসা বাণিজ্য হয়েছে, নগর জীবনে একটা সভ্যতা তৈরি হয়েছে। তুমি এফোর্ট লিখে দিবা যে এভাবেই সভ্যতা তৈরি হয়েছে, ঠিক আছে না? এগুলা গাইড পড়লে বুঝবা, কত দূর লিখতে হবে, কিন্তু এখানে মামা জাস্ট বুঝাই দিচ্ছে। এরপরটা দেখো, এবার কি হইলো, কৃষিকাজ তো শেষ, এবার 5 নাম্বার আসলে শিল্পভিত্তিক যে সমাজ, যেটা সেটা। শিল্পভিত্তিক সমাজ মানে কি, দেখলো শ্রমিকরা কম মজুরি পেলে শ্রমিকরা কাজ করা বন্ধ করে দিছে, তাহলে ম্যান পাওয়ার যদি কমে যায়, মানুষের সংখ্যা যদি কমে যায়, তাহলে কৃষিকাজ তো কমে যাবে, তাহলে লাভ তো হচ্ছে না। এরপরে এরা গবেষণা বাড়াই দিল, যন্ত্রপাতি তৈরি করলো, যে মানুষ যে কাজ করতে এগুলো আমরা এখন যন্ত্র দিয়ে করাবো। এভাবেই শিল্পভিত্তিক, ইন্ডাস্ট্রি ভিত্তিক যে সমাজ সেটা গড়ে উঠছে আর কি, ঠিক আছে? দেখো, ইউরোপের মধ্যযুগের শেষে দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। মধ্যযুগ কোনটা দেখো, এই যে প্রাচীনকাল আছে, প্রাচীনকাল থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ধরো প্রাচীন যুগ যদি বলি। এরপরে 500 থেকে ধরো 1400-1500 সাল পর্যন্ত, এখন তো 2000 সাল চলে, তাই না? 1400-1500 সাল পর্যন্ত, পাশে এই 1000 বছর ছিল মধ্যযুগ। এরপরে ধরো 1500 সাল থেকে বা 1700 থেকে এগুলো হচ্ছে আধুনিক যুগ আর কি, বর্তমান যুগটা হচ্ছে আধুনিক যুগ। তো জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, তার মানে যত উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের আকর্ষণ বেড়ে গেছে, শিক্ষিত হওয়া শুরু করছে। এই ইউরোপ কোন জায়গাটা, এটা কিন্তু মামা তোমার দেখাইছিলাম। আচ্ছা মামা আবার দেখাই, ইউরোপ কোন জায়গাটা, এই দেখো, এই জায়গাটা আছে, এই যে এই অঞ্চলটা ইউরোপ, এই ইটালি, ফ্রান্স, হ্যাঁ এই জায়গাগুলো আছে ইউরোপ। এগুলো হচ্ছে সৌদি, ইরান, এই যে মধ্যপ্রাচ্য যেটা, এটা হচ্ছে আফ্রিকা। এই সাউথ এশিয়া, এখানে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আছে। ইস্ট এশিয়া আছে, জাপান, জার্মানি, এগুলো আছে, জাপান আছে এখানে ধরো। চায়না আছে, রাশিয়া আছে, এখানে ধরো আমেরিকা, এই যে আফ্রিকা, সাউথ আফ্রিকা, এই যে আফ্রিকা, ঠিক আছে কিনা? আর এখানে ধরো সাগর আছে, এটা হচ্ছে ধরো আটলান্টিক সাগর। হ্যাঁ, এখানে আছে ধরো প্রশান্ত সাগর, এটা প্রশান্ত মহাসাগর। আর আর উত্তর পাশে যেটা, যে পাশটা যেটা, এটা হচ্ছে তোমার উত্তর মহাসাগর, আর নিচে যেটা এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর। আর এই পাশে যেটা, এই দেখো আফ্রিকান মানে সাউথ এশিয়ার নিচে ভারত পাকিস্তান, যেখানে এখানে তো ইন্ডিয়ান সাগর আর কি। আর বাংলাদেশের নিচে যেটা সেটা হচ্ছে বঙ্গোপসাগর। এভাবে এটা হচ্ছে ইউরোপ আর কি, ঠিক আছে? আমি এই কথাটা অঞ্চলটার কথাই বলতেছিলাম। কি হইলো তাহলে, এই যে দেখো জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, ফলে কি হইলো,
এই ইউরোপের মানুষের ইউরোপ কোনটা এখন দেখা আসছিল না, ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমানের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এই যে গ্রিস অঞ্চল কোনটা এখান থেকে, বা রোম অঞ্চল কোনটা মামা কিন্তু দেখে আসছি, হ্যাঁ। তো ইউরোপের মানুষ, আচ্ছা মামাটা আবার দেখে আসি তাহলে বুঝতে পারবো। তো আগে দেখাচ্ছিলাম মনে নাই মনে তোমার, এই দেখো এটা হচ্ছে রোম, এই দেখো রোম, ঠিক আছে, এই যে দেখো প্রাচীন গ্রিস, এই জায়গাটা ইজিপ্ট, এই বিভিন্ন জায়গাগুলো আর কি, ঠিক আছে। তো ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। অর্থাৎ ইউরোপের মানুষ দেখতেছে প্রাচীন গ্রিসে, হ্যাঁ, এবং রোমান এই অঞ্চলগুলোতে অনেক জ্ঞান বিজ্ঞান মানুষ আগে থেকে চর্চা করে রাখছে। তখন ইউরোপের মানুষ কি করলো, এদের থেকে জ্ঞান আহরণ করে নিজেরা গবেষণা করা শুরু করলো। পরে তারা দেখলো আর এটা তো খুব সুন্দর জিনিস। ফলে তারা কি করলো, তারা দেখতেছে এইভাবে কৃষি কাজ করে লাভ নাই, আমরা কি করবো, ইন্ডাস্ট্রি গড়ে তুলবো, বিজ্ঞান গবেষণা করবো। তো এটি ইউরোপের নবজাগরণ, মানে নতুন করে যে একটা উদ্যম তাদের মধ্যে দিছে, নতুন প্রেরণা দিছে, সেটা শুরু হয়েছে। এটার নাম হচ্ছে রেনেসাঁ, ইউরোপের রেনেসাঁ। অর্থাৎ তারা শিল্প বিপ্লব শুরু করছে। তারা বলছে মানুষ দিয়ে কাজ করে লাভ নাই, যন্ত্র তৈরি করো, গবেষণা করো, ইন্ডাস্ট্রিয়াল কাজ করো, এটাই ভালো। তো এইভাবে জ্ঞান বিজ্ঞান গবেষণা করা বিভিন্ন কিছু আবিষ্কার করছে তারা। তো এটাকে ইউরোপের নবজাগরণ বলা হবে, আর রেনেসাঁ বলা হয়, ঠিক আছে। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। তখন তারা দেখেছে ওই অঞ্চলে আর থাকে নাই, বিভিন্ন অঞ্চলে ছড়াই গেছে, কোথায় কত কত সুন্দর সুন্দর আবিষ্কার আছে, কোথায় কোন অঞ্চল আছে, কোথায় কি কি করা যাবে। এমনি করে করতে ঘুরতে 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 কি হলো, শেষ পর্যন্ত 1492 সালে একজন ভ্রমণকারী ছিল কলাম্বাস। সে কলাম্বাস হচ্ছে আমেরিকায় গেছে। এরপরে কিন্তু আমেরিকা প্রথম মানুষ গেছে আর কি, ঠিক আছে। এর আগে কিন্তু মানুষ আমেরিকা যায় নাই। তাহলে এইভাবে 1492 সালে, তার মানে কি আমেরিকা মানুষ এখন তো 2000 সাল, তার মানে আজ থেকে 600 বছর আগে আমেরিকায় প্রথম মানুষ গেছে আর কি। এভাবে তারা ঘুরতে ঘুরতে বাড়ি করলো যে আমেরিকা সেটা। এই দেখো এবার কি লেখা, শিল্পভিত্তিক সমাজে যন্ত্রচালিত উৎপাদন। এই দেখো দেখো, এই বিভিন্ন ধরনের উৎপাদন করার জন্য, চাষাবাদ করার জন্য, বা বিভিন্ন ধরনের খাবার টাবার বানানোর জন্য, প্রসেসিং করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করছে, এটা এখানে দেখা হয়েছে আর কি, ঠিক আছে। এখানে কিছু উদাহরণ দিচ্ছে দেখো। এরপরে দেখো 1492 সালে তো আমেরিকা আবিষ্কার হইলো, তাই না। 1687 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ। এই যে দেখো, পৃথিবীর চারপাশে যে মানুষ আছে, পৃথিবী যে ঘুরতেছে, মানুষ তো পড়ে যাওয়ার কথা, পড়তেছে না কেন, কারণ পৃথিবীর কেন্দ্রে শক্তিশালী চৌম্বক পদার্থ আছে, তার আকর্ষণ করার ক্ষমতা আছে। সে মানুষের, গাছপালাকে, সবকিছুকে আকর্ষণ করে দেয়, মধ্যাকর্ষণ, মানে দুইটা জিনিসের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ আবিষ্কার করছে পৃথিবীর সাথে। আবিষ্কার করার ফলে কি হলো, এখন তো এগুলো আকর্ষণ করে ধরে রাখতেছে। ধরো একটা লোহা আছে, একটা শক্তিশালী চুম্বক আনলে লোহাটাকে কি, চুম্বকটা আকর্ষণ করে নিজের কাছে ধরে রাখবে কিনা, এরকম আর কি। তো মানুষ এইভাবে পৃথিবীতে চলতে পারতেছে আর কি, নাহলে নাহলে ছিটকে পড়ে যেত, তাই না। এই যে মধ্যাকর্ষণ যে আছে, এই জিনিসটা প্রথমে বুঝতে পারে বিজ্ঞানী নিউটন। এরা যখন 9-10 উঠবা, ফিজিক্স বই পড়বা, বিজ্ঞানী নিউটনের অনেক আবিষ্কার আছে। দেখ, অনেক সাউন্ড আসতেছে। মামা একটু থামলাম, এখন অনেক সাউন্ড হইতেছে, তুমি মনে কথা বুঝবে না, হ্যাঁ। একটু একটু চুপ থাকি। আচ্ছা, এটা গেছে। তো 1687 পরে নিউটন এই জিনিসটা আবিষ্কার করছে আর কি, মধ্যাকর্ষণ, হ্যাঁ। তো এইভাবে আবিষ্কার করার ফলে লাভ যেটা হইলো, তো আবিষ্কারের ফলে এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। এই মধ্যাকর্ষণ আবিষ্কার করার ফলে ওই সূত্র, এফিকল টাইমে ওই সূত্র আবিষ্কার করার পরে, হ্যাঁ, দেখা গেছে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি তারা আবিষ্কার করতে পারতেছিল আর কি। তো 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থা শিল্প বিপ্লবের সূচনা হয়। এই দেখো, তার মানে 18 শতকে, কত শতক, 18 শতক, 18 শতক মানে কি, 1700 সাল থেকে 1800 সাল, এটাকে বলা হয় 18 শতক। আমি যদি বলি 2000 সাল, মানে এটা হচ্ছে 21 শতক। কেন, এটা হচ্ছে 2000 থেকে 2100 সাল পর্যন্ত বোঝা, লাস্টে যেটা থাকে ওইটাকে বলা হয় শতক। যেমন আমি যদি বলি 1400, ধরো 12 শতক, 12তম শতক, হ্যাঁ। 12 শতক কি বোঝায়, 12 শতক মানে 1100 সাল থেকে 1200 সাল, এটা বোঝায়। আমি যে বলা হয় অষ্টম শতক, মানে কি 700 সাল থেকে অষ্টম সাল, এটা বোঝায় আর কি, ঠিক আছে। মানে যত শতক তার 100 বছর আগে আর কি, পুরো সময়টা বোঝায় ওই শতকটাকে। তো তখন দেখা যাচ্ছে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করছে, কি ইঞ্জিন, বাষ্প চালিত ইঞ্জিন। অর্থাৎ ইঞ্জিন চালিত এখন আমরা দেখলাম কি লাগে, তেল লাগেনি। আগে বাষ্প দিয়ে, অর্থাৎ ওয়াটার যে ভেপার, এই বাষ্প দিয়ে তারা ইঞ্জিন চালাতে পারতো। এটা যখন আবিষ্কার করছে তখন তো যন্ত্র মেশিন দিয়ে চালানো সহজ। তখন দেখা গেছে মানুষের কাজ সহজ হয়ে গেছে। দেখা গেছে তারা বিভিন্ন ধরনের মেশিন টেশিন দিয়ে অনেক কিছু তৈরি করছে। যেমন কিছু উদাহরণ দিছে বই থেকে, এটি দাগায় দাগায় পড়লে তুমি যখন রিডিং করবা, দাগা দাগা রাখবা, তাহলে এমসিকিউটা রিভাইজ দিতে সহজ হবে।
রিভিশন দিলে পরীক্ষা দেখতে পারবা। এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন। এই ধরো বর্তমানে যে সুতা কাটে, এটার জন্য একটা মেশিন লাগে কিনা, এটা তখন আবিষ্কার হয়েছে। সুতা কাটার জন্য একটা মেশিন আবিষ্কার হয়েছে, সেটার নাম কি? মাকু মেশিন বা স্পিনিং মেশিন। তো বাষ্প ইঞ্জিন যে আবিষ্কার করছে, ওখানে যে কনসেপ্টটা, যে ধারণা তারা কাজে কাজে লাগাইছিল, ব্যবহার করছিল, ওই জিনিসটাকে কাজে লাগায় তারা আবার নতুন একটা যন্ত্র আবিষ্কার করছে, সুতা কাটার যন্ত্র। এবারে দেখো যান্ত্রিক তাঁত, অর্থাৎ এখন তাঁত শিল্প তৈরি করার জন্য কি করতো? মানুষ লাগতো, কিন্তু তারা যন্ত্র দিয়ে তৈরি করে ফেলতেছে আর কি, তাঁত বুন তাঁত বোনার জন্য। বাষ্প চালিত জাহাজ এবং রেলের ইঞ্জিন। তো রেলের ইঞ্জিন আবিষ্কার করার পর রেলগাড়ি চলা শুরু করলো। বাষ্প চালিত জাহাজ হওয়ার কারণে নদী দিয়ে জাহাজ চলাচল শুরু করে, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা অনেক চলা শুরু করলো। তো এর একটা সময় পর এইভাবে চলতে চলতে কি করলো, বিদ্যুতের আবিষ্কার হইলো। আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। স্পিন টারবাইন হচ্ছে এক ধরনের টারবাইন, যেটা হচ্ছে এটা একটা এনার্জি আছে। স্টিম মানে হচ্ছে বাষ্প, হাই হিটের অত্যাধিক তাপমাত্রা একটা বাষ্প আর কি, ঠিক আছে? ওখান থেকে তাপটাকে কাজে লাগাইয়া ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে না, তেল থেকে, এরকম আর কি। স্টিম টারবাইনও এক ধরনের যন্ত্র, যেটা দেয়া বাষ্প ইঞ্জিন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় আর কি। ফলে তারা একটা সময় পর বিদ্যুৎ উৎপাদনটা শুরু করছে। তো বিদ্যুৎ উৎপাদন করতে পারে, দেখো কলকারখানা চলতে চলতে বিদ্যুৎ লাগবে। তো এরপরে যেহেতু বিদ্যুৎ আবিষ্কার হয়ে গেছে, এভাবে তারা নানা দিকে বড় বড় কলকারখানা, শিল্প কারখানা তারা গড়ে তোলা শুরু করছে এবং উৎপাদন হওয়া শুরু হয়েছে। আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ এবং রেলে ব্যবসার বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। তারপর এতগুলা যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে মানুষের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, জাহাজ চলাচল, রেল চলাচল, এগুলো আমার যোগাযোগের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া, ব্যবসা বাণিজ্য, পণ্য নিয়ে আসা, বিক্রি করা, এগুলো শুরু হয়েছে, শিল্প যুগের শুরু হইলো আর কি। তো শিল্প যুগ শুরু হয়েছিল কোথায়? ইউরোপে। প্রতিকৃত ছিল কারা? ইংল্যান্ড। অর্থাৎ ইউরোপের অঞ্চল যে ইংল্যান্ড আছে, ইংল্যান্ড হচ্ছে এই শিল্প বিপ্লব শুরু করছিল। তো এভাবেই হচ্ছে গিয়ে শিল্প বিপ্লব পুরা পৃথিবীতে সবশেষে ছড়ায় পড়ছিল, ঠিক আছে? যেমন 1819 শতকে, 18 এবং 19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল, বিদ্যুতের ব্যবহার শুরু হয়। এটা কয়লা তো বুঝো, কয়লা বিদ্যুৎ, বিদ্যুৎ কেন্দ্র কয়লা, ওই যে তোমার অনেক সময় দেখবা কয়লা দিয়ে দোকান বাড়িতে রান্না করে আর কি, কয়লা। গ্যাস তো গ্যাস নেই, পেট্রোল, এটা দিয়ে হচ্ছে কিন্তু তোমার ইন্ডাস্ট্রি চালায় আর কি। আবার ধরো পেট্রোল পাম্প যেগুলো আছে এগুলা, বা অকটেন যেগুলো আছে, এগুলো দিয়ে দেখা গেছে গাড়ি চলে, সিএনজি, তারপরে হচ্ছে বাইক, এগুলো চলে, ঠিক আছে? তো এগুলা দ্বারা আবিষ্কার হওয়া শুরু হলো, এগুলো ব্যবহার করা শুরু হলো। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। তো রেলের যে ইঞ্জিন আবিষ্কার হয়েছে, একটা সময় পর মানুষ চিন্তা করলো যে কিভাবে তাহলে রেল, একটা গাড়ি বানানো যায়, সেখান থেকে রেল যোগাযোগ কিভাবে শুরু করা যায়। তো 19 শতকে রেল যোগাযোগ শুরু হয়েছে। তো 19 শতক মানে কি? 1900 সাল আসছে, তার মানে 1800 থেকে 1900 সাল, যেটা এটা বোঝায়। তো ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ বিভিন্ন উপনিবেশ স্থাপন করলো, মূলত এশিয়া এবং আফ্রিকায়। এশিয়া এবং আফ্রিকায়। তাহলে কি হলে খেয়াল করছো? আরে আবার সাউন্ড আসছে। আচ্ছা, এবার কমছে। তাহলে এরপর কি হলো? 19 শতকে রেল যোগাযোগ চালু হইলো, তাই না? তো এরপর দেখা যাচ্ছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি? ক্রম মানে ধারাবাহিক, বর্ধমান মানে কি? বর্ধনশীল। তো সময়ের সাথে সাথে শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো, মূলত এশিয়া এবং আফ্রিকায়। তো তারা দেখতেছে, তারা যে এই বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলছে, হ্যাঁ, ইঞ্জিন মিঞ্জিন দিয়ে বিভিন্ন ধরনের কারখানা চালু করছে, এখানে তো কিছু মানুষ লাগবে। এখন বা বিভিন্ন ধরনের থেকে কাঁচামাল লাগবে, কারণ ধরো তুমি বিভিন্ন জিনিস বানাইবা, এগুলো যে মেটেরিয়াল যেগুলো আছে, কাঁচামাল যে আছে, এগুলো যে বানাবে, ধরো আমি তোমার বলি, ধরো লোহা বানাবে, লোহার তৈরি বিভিন্ন যন্ত্র বানাবে। তো লোহার তো নাই, লোহা কোথা থেকে তৈরি করবে? মাটির তল থেকে উত্তোলন করা লাগবে, এরপরে এগুলো ধরো পরিশোধন করে দেন না কাঁচামাল হিসেবে লোহা, বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি তৈরি করবে। তো তারা বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি শুরু করলো, এটাকে বলা হচ্ছে উপনিবেশ। ঘোরাঘুরি শুরু করে বিভিন্ন অঞ্চলে তারা নিজেদের কলোনি, নিজেদের জায়গা বানানো শুরু করলো। কোথায়? এশিয়া এবং আফ্রিকায়। আফ্রিকায় ওই যে ব্রিটিশ বলে না, ব্রিটিশ শাসন বলে না, উপমহাদেশে ব্রিটিশদের শাসনে ছিল, ব্রিটিশরা এসে এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল, এগুলো মাটির তল থেকে খুঁড়ে খুঁড়ে, বা যে অঞ্চলে যেগুলো ভালো ভালো জিনিস পাওয়া যেত, এগুলো সবগুলা চুরি করে যেমনি হোক তারা এগুলো নিয়ে চলে যেত। নিয়ে এরপরে তাদের শিল্প কারখানা এগুলো ব্যবহার করতো। এভাবে তারা এত তাড়াতাড়ি উন্নত হয়ে গেছে আর কি।
তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। এই যে শিল্প বিপ্লব যে হয়ে গেল, তখন পুরো বিশ্বের মধ্যে এগুলো ছড়ায় পড়ে। 20 শতকে, 20 শতক মানে কি 1900 সাল থেকে 2000 সাল, এটা বলা হয় 20 শতক। শুরু হয় বিমান, রেডিও, সিনেমা এবং টেলিভিশনের ব্যবহার। তার মানে 1900 সাল থেকে, মানে গত বছর, গত শতাব্দী যেটা, ওখান থেকে শুরু হয়েছে এই যে বিমান চলাচল বা রেডিও, সিনেমা, টেলিভিশন এগুলো আর কি, ঠিক আছে? শিল্প বিপ্লবের পরবর্তী সমাজ মানে গত 100 বছর থেকে বর্তমান যে সমাজটা, এটা আর কি, ঠিক আছে? এটা কেমনে কি হলো দেখো। এই যে শিল্প বিপ্লব, বিভিন্ন ধরনের কলকারখানা, ইন্ডাস্ট্রিতে তৈরি হলো, তো হইলো, এরপরে কি হইলো? এরপর হচ্ছে দেখো, শিল্প ভিত্তিক সমাজ শক্তির উৎস ছিল মানুষ হিসেবে, মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। তাহলে দেখো, শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে একটা যন্ত্র। এই যে দেখো, সমাজে মানুষের মূল শক্তি কি ছিল? তারা একতাবদ্ধভাবে বসবাস করা শুরু করলো, একে অপরের উপকার করতো, পশুপালন দিয়ে নিজেদের চাহিদা মিটাইতো, খাবার খাইতো, কৃষিকাজ করতো। কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, তাহলে মানুষের চাকাগুলা দখল করে গেছে একটা যন্ত্রগুলা, কেন? তখন তারা দেখা যাচ্ছে এখন আর পশু পাখির উপর নির্ভর করা লাগতেছে না, তাই না? এগুলো তারা বের করলো আর কি। এখন এই যন্ত্র দিয়ে অনেক কাজ করে ফেলতে পারতেছে। তো শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য, অর্থাৎ এই যে আমেরিকা, ইরান বা ধরো ইংল্যান্ড, এগুলা যারা উন্নত হয়েছে, তারা দেখা গেছে এই জ্ঞান তথ্য থেকে আগায় আসলো। এই জন্য তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের অর্থনীতি চালু করতে পারছে আর কি, ঠিক আছে? কিন্তু অন্যান্য অঞ্চল দুর্বলই রয়ে গেছে। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করা, কোন অঞ্চলে কি লাগবে না লাগবে, কোথায় কি দরকার, হ্যাঁ, বা কোথায় কি কি আছে, এগুলো বের করা, সেগুলোকে কাজে লাগানো, এগুলাকে তারা ইউটিলাইজ করে করে, ব্যবহার করে করে একটা সময় পর বড় অর্থনীতির দেশ হয়ে গেছে, খুবই উন্নয়নশীল উন্নত দেশ হয়ে গেছে, অনেক বড় লোক দেশ হয়ে গেছে। তাদের অর্থনীতি, তাদের যে টাকা পয়সা, এগুলো খুব বেড়ে গেছে আর কি। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই যে সম্পত্তিগুলা, এই যে মালিকরা, তাদের পরিবর্তে যারা পেশাজীবী, যারা ওই ধরনের কাজ করে, যারা চাকরি করে, যারা বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার আর কি, সেবা, সেবা মানে ধরো বিভিন্ন সেবা প্রতিষ্ঠান আছে না, ধরো ব্যাংকিং, বীমা সেবা, বা ধরো চিকিৎসা সেবা, এগুলা, যে বিনোদনের যে খাতগুলো আছে, তো পার্ক বা ধরো টিভি, টেলিভিশন, এগুলা, বিনোদনের যে খাতগুলো আছে, এগুলোর সাথে যারা আছে তারা গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ কি, তারা ধরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের সিনেমা, বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছে, তারা যত ভালো কাজ করবে ততই তো ভালো। তো দেখা গেছে সম্পত্তির যে মালিক, তাদের পরিবর্তে তাদের সেগুলো কিনে কিনে নিয়ে যারা যুক্ত আছে এগুলোর সাথে, তারা ভালো ভালো কাজ করা শুরু করছে, তারাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ তারা ঠিক থাকলে তাদের ইন্ডাস্ট্রি চলবে, তারা যে যা করতেছে সেগুলো চলতে পারবে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার এবং মোবাইল ফোন, যোগাযোগের যে নানা মাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। তাহলে এরপরে একটা সময় পর দেখা গেছে এই যে যান্ত্রিক বিভিন্ন যন্ত্র তৈরি হয়েছে, এবারে এই যে কম্পিউটার, মোবাইল আবিষ্কার হয়েছে, পরে এরা মানুষ যোগাযোগ করতে পারতেছে, ফোনে কথা বলতে পারতেছে, আবার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারতেছে। লিঙ্কডইন একটা আছে প্রফেশনাল, যেখানে হচ্ছে যেখানে যারা চাকরিজীবী আছে তাদেরকে একত্রিত করে পৃথিবীর মানুষকে কাছাকাছি নিয়ে আসছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এক গ্রামে থাকলে যেমন সবাই সবার খবর খবর জানতে পারে, এই ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আছে, এগুলোর ফলে মানুষ এত কাছাকাছি থাকে, এত তথ্য জানতে পারতেছে, দূরে থাকার জন্য কাছে থাকে, এজন্য বলতেছে তারা একটা গ্রামে পরিণত হয়ে গেছে। অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে বসবাস করা শুরু করছে, দূরে থাকা যে কথা, কাছে থাকা কি কথা, কারণ দূরে থাকা তো সব খোঁজ খবর নিতেই পারতেছে। এই জন্য যেমন একটা গ্রামে পরিণত হয়েছে। আর এই যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন মানে কি? বিশ্বায়ন মানে এরকম একটা প্রযুক্তি, এরকম একটা মাধ্যম, যার মাধ্যমে পুরো বিশ্বের মানুষ একসাথে হইতে পারে, গ্লোবালি তারা কানেক্টেড থাকতে পারে, এটাকে বলা হচ্ছে বিশ্বায়ন, ঠিক আছে? এইভাবে উন্নতি হইতে হইতে আধুনিক সমাজ তৈরি হইলো আর কি। এই যে প্রাচীন যুগে মানুষ খাইতে পারতো না, ল্যাংটা থাকতো, এরপরে এইভাবে দেখা গেছে কি হইতো, সুন্দর একটা সমাজ আসলো। এরপরে দেখো এই যে বাংলাদেশের যে সমাজ প্রকৃতি, এটা দেখো কিভাবে হইলো তাহলে। বাংলাদেশে তো একটা ডেভেলপমেন্ট আছে, বাংলাদেশ তো হঠাৎ করে আস্তে আস্তে চলে আসে না, তাহলে কেমন হইলো? এটাই এখানে দেখাইছি দেখো। কালের অগ্রযাত্রা মানে সময়ের সাথে সাথে আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। কুমিল্লার
কুমিল্লার লালমাই পাহাড়, ওই যে দেখবা লালমাটিতে আছে, যেটা ময়নামতিতে, কুমিল্লাতে আছে আর কি, ঠিক আছে। লালমাই পাহাড়, নরসিংদীর ওয়ারি বটেশ্বর, তো নরসিংদীর ওয়ারি বটেশ্বর আছে আর কি, ঠিক আছে, একটা জায়গা। তো এখানে এটাও যখন প্রাচীন যুগের মানুষ এখানে বসবাস করতো। চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতি নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ বাংলাদেশে তো অনেকগুলো জেলা আছে, 64টা জেলা, এর মধ্যে সবার আগে কোথায় বসবাস করতেছে মানুষ? কয়েকটা অঞ্চলে, যেমন কুমিল্লা লালমাই পাহাড়ে, নরসিংদীর ওয়ারি বটেশ্বর, এই অঞ্চলটাতে, চট্টগ্রাম সিলেটের বিভিন্ন মানুষ বসবাস করতো। তো বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষি সূচনা করেছিল, অর্থাৎ এই অঞ্চলে যে মানুষগুলো বাস করতো তারাই দেখা গেছে কি, তাদের যে আদি পুরুষরা, পূর্বপুরুষরা, তারাই কৃষিকাজ সূচনা করছিল। তখন কৃষিতে উদ্ধৃত ফসল হতো। উদ্ধৃত ফসল মানে কি? উদ্ধৃত ফসল উৎপাদন হতো, অনেক ফসল এক্সট্রা অতিরিক্ত থেকে যেত আর কি। এই উদ্ধৃত ফসলের উপর নির্ভর করে বিকাশ হয় আরো কিছু পেশা। এখন ধরো যে বিভিন্ন ধরনের কি হয়েছে, ফসল তো বাইচে গেছে, তাই না? উৎপাদন হয়ে অনেক ফসল বাইচে গেছে, এগুলো কি প্রসেসিং করতে হবে, বিভিন্ন কারিগর লাগবে এখানে, অনেকে কিনে নিবে, ব্যবসা করবে, আবার অনেকে এগুলো চাষাবাদ করবে, হ্যাঁ। এগুলো থেকে বিভিন্ন ধরনের আরো পেশা তৈরি হয়েছে, কি কি? বিভিন্ন ধরনের কারিগর তৈরি হয়েছে, বিভিন্ন কারিগর, বিভিন্ন ব্যবসায় তৈরি হয়েছে, বিভিন্ন শ্রমিক তৈরি হয়েছে। তারা এগুলোকে কাজে লাগায় আরো বিভিন্ন নতুন ধরনের ব্যবসা হয়েছে, পরে একটা সভ্যতা তৈরি হয়েছে, একটা সমাজ তৈরি হয়েছে। এভাবে বিকাশ হইতে হইতে আরো বড় হয়েছে, তাই না? কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার। লোকাচার মানে বিভিন্ন এক এক অঞ্চলে এক এক ধরনের যে আচার ব্যবহার, সেটা, বিশ্বাস, মূল্যবোধ এবং উৎসবের মূল্যবোধ, ধরো ধরো হিন্দু যারা, তাদের একটা মূল্যবোধ আছে, যারা মুসলমান তাদের একটা মূল্যবোধ আছে, মানে ধর্মীয় বিশ্বাস আর কি, হ্যাঁ। তারা কোন কাজ করবে, কোন কাজ করবে না, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, যে তাদের যে বিশ্বাস, এইগুলা। উৎসব, বিভিন্ন ধরনের উৎসব আছে বাংলাদেশের, আমরা জানি। এগুলা সময়ের সাথে সাথে এগুলা তৈরি হয়েছে আর কি, ঠিক আছে। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। অর্থাৎ তখনকার মানুষ বাংলাদেশের শুধুমাত্র কৃষিকাজ করছে এরকম না, পশু শিকারও করছে, পশুপালনও করছে, ঠিক আছে। আমরা তখন পুরো বিশ্বের কোন অঞ্চলে কি কি ছিল, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলো কিন্তু দেখছি, তাই না? এখন বাংলাদেশে তো আমরা দেখতেছি আর কি। তবে অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। তারপরে এখন আনসারটা আসবে কোন শতকে, ধরো পলাশী যুদ্ধ হয় অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতক মানে কি, 1700 সাল থেকে 1800 সাল। তাহলে পলাশী যুদ্ধ হয়েছিল কত সালে? 1757 সালে। নবাব সিরাজউদ্দৌলা, বাংলাদেশের শেষ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে হচ্ছে ইংল্যান্ড এর যেই ব্রিটিশ উপনিবেশ ছিল, তাদের যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে, হ্যাঁ, ভারতের একটা অঞ্চল, পলাশীর অঞ্চলে হয়েছে যুদ্ধটা হয়েছিল। তো সেখানে নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে পরাজিত হয়েছে তার বাহিনী। তো উপনিবেশিক যুগে প্রবেশ করে। তো তো এখানে উপনিবেশ যুগ মানে 1757 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এখানে শাসন করতে, বিভিন্ন কিছু চুরি চামারি করে নিয়ে গেছে। তো পরে 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হইলো, পরে 1971 সালে বাংলাদেশ সেখান থেকে জন্ম হইল। সে যুগে এ অঞ্চলের কোন শিল্পের সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থা অনুযায়ী নির্দিষ্ট হতে হতো। অর্থাৎ এই যে ব্রিটিশ যে সাম্রাজ্য তৈরি করলো 1757 সাল থেকে 1947 সাল, এই 190 বছর, এখন কোন ধরনের শিল্প তৈরি হবে, কোন কোন ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেটা নির্ধারণ করে দিতে ওই অঞ্চলে যে ব্রিটিশ রাজ্য স্থাপন করতে আসা যে মানুষগুলো আছে, তারা, এদেশের মানুষ পারতো না আর কি। ভারত উপমহাদেশে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে, তারা যারা আসছিল, তারা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান করে তুলছে, এদেশের মানুষকে দেয় না, ফলে এরা ঘুরে বেরিয়ে গেছিল। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে পরনির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে একটা নির্দিষ্ট কালচার ছিল, এখানে কোন ধরনের শিল্প তৈরি করা যাবে, এই জিনিসটার সম্ভাবনা যে ছিল সেটা নষ্ট করে ফেলছে ব্রিটিশ, কারণ তারা তাদের চাহিদা মতো শিল্প বিপ্লব, শিল্প প্রতিষ্ঠান তো গড়ে তুলছে। পাকিস্তান আমলেও পশ্চিম পাকিস্তান যা যা থাকবে বলছিল তাই রাখছে, এদেশের মানুষের কথা তেমন দাম দেয় নাই। পরে সমাজের বিকাশের একটা স্তরে প্রবেশ, সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্তি হয়ে যায় তা নয়। তো এভাবে সমাজ ধর একটা স্তর আরেকটা স্তরে আসলো, কিন্তু পূর্ববর্তী সব যে একবার বিলীন হয়ে গেছে এরকম না। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প উত্তর সমাজে প্রবেশ করলেও তা পূর্ববর্তী ঐতিহ্যগুলোকেও কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ধরো ত্রিপুরা, মারবা, গারো, পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, সমতল অঞ্চল, বিভিন্ন অঞ্চল যে তাদের ইতিহাস ঐতিহ্য ছিল, এখানে ব্রিটিশরা শাসন করছে, পাকিস্তান শাসন করছে, তার মানে এই না যে এখান থেকে ধরো যত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ছিল সব হারাই গেছে, কিছু কিছু অনেক জিনিস রয়ে গেছে, সেগুলোকে ধারণ করে বসে আছে। পরে কি হইলো, তাই এখনো
উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এই যে তারা যার যার যতটুকু জায়গা আছে এখানে উদ্যান কৃষি করতেছে, পশুপালন করতেছে, কৃষি জমিতে চাষ করতেছে, এগুলি আমাদের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা পালন করতেছে। অর্থনীতি মানে বাংলাদেশে যে ধরো বাজেট টাকা পয়সা আছে টোটাল এটা। এখান থেকে দেখা যাচ্ছে সরকার জনগণের বিভিন্ন চাহিদা মেটে বিভিন্ন ধরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, ব্রিজ, কলকারখানা এগুলো তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে, এই টাকাগুলো খরচ করে। এটা হচ্ছে অর্থনীতি। আমদানি রপ্তানি এখানে অনেক জিনিস নির্ভরশীল। এটা ছোট তো তুমি এখন বুঝবে না, পরে বড় হলে মামা বোঝাবো। এখন এদেশে উদ্যান কৃষি নির্ভর। কারণ উদ্যান কৃষি কি ছোট ছোট জায়গার মধ্যে তার বাড়ির আশেপাশে যেটা করা, এটা কারা করে? আমরা কি বাড়ির আশেপাশে কম করি? খুব কম করি। করি কোথায়? জমিতে। কারা করে? পাহাড়ি অঞ্চলে, এখানে ফ্ল্যাট জমি নাই। তারা তাদের আশেপাশের বাড়িতেই করে। যেমন যারা গারো, এটা একটা সম্প্রদায়। ত্রিপুরা একটা সম্প্রদায়। চাকমা নৃগোষ্ঠী, তারা একটা সম্প্রদায়। তারা হচ্ছে এই উদ্যান কৃষি গুলো করে আর কি। তাহলে এমসিকিউতে যদি আসে উদ্যান কৃষি কারা করে, তাহলে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যারা থাকে গারো, ত্রিপুরা, চাকমা, তারা উদ্যান কৃষি করে আর কি। এখনো পশুপালন করা গোষ্ঠী আছে যারা এখনো পশুপালন করে। আবার ছোট ছোট চাষি জমি পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছেন। তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল নয়। অপ্রতুল মানে কম না আর কি। অপ্রতুল মানে কম না, মানে বেশি আছে। অপ্রতুল মানে কম থাকা আর কি, আর অপ্রতুল নয় মানে কম নাই, এখনো বেশি আছে। তাহলে এই যে ধরো ছোট ছোট জায়গায় মানুষ একাকি চাষ করে, এটা যেমন আছে, আবার একজনে অনেক জমি একসাথে নিয়ে ভাড়ায় নিয়ে বর্গা নিয়ে চাষাবাদ কইরা তারা যে বড় একটা পুঁজিবাজার তৈরি করছে, এখান থেকে অনেক ব্যবসা বাণিজ্য করে, এটাও কিন্তু আছে। সবাই যে শুধুমাত্র প্রত্যেকে আলাদা আলাদা চাষাবাদ করে এরকম না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে একসাথে অনেক চাষ করে, আবার এরকম মানুষও আছে। আর ভারী শিল্প বিকশিত হয়েছে ইদানিং। ভারী শিল্প, ভারী শিল্প হচ্ছে যেখানে বিভিন্ন ভারী প্রযুক্তি যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রি ভিত্তিক যে ভারী শিল্পগুলো আছে এগুলো। যদি পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপক হারে শিল্প প্রসার ঘটেছে। এই যে পাকিস্তান আমল, ব্রিটিশ আমলে বিকাশ হয়নি, পাকিস্তান আমলেও শাসকরা ছিল খারাপ, যার কারণে ওভাবে শিল্পের বিকাশ ঘটেনি। ইন্ডাস্ট্রি খুব বেশি গড়ে ওঠেনি। পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হইলো, তারপরে কৃষিকাজ অনেক করা শুরু হয়ে গেছে, এগুলো বেড়ে গেছে, এগুলো অনেক বৃদ্ধি হয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল যেই রেভুলেশন, যে উৎপাদন, যে ডেভেলপমেন্ট, সেগুলো বাড়ছে, অনেক বেশি বাড়ছে। যেমন কিছু উদাহরণ দিচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো শহরগুলোর প্রান্ত সীমায়ও বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থাৎ ঢাকার মাঝখানে না, ঢাকার যে চারপাশ, চট্টগ্রামের যে চারপাশ, খুলনার যে চারপাশ, এই শহরগুলোতে অনেক শিল্প ব্যবসা প্রতিষ্ঠান পরে সময়ের সাথে সাথে গড়ে উঠছে আর কি। ঠিক আছে। তবে সমাজে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর মানে কি? ওই যে শিল্প বিপ্লব তো হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1492 সালে ইউরোপের রেনেসাঁ বিপ্লব, যেটা, এটা তো হয়ে গেল, তাই না? বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হলেই এখন এই উত্তর মানে পরবর্তী আর কি। মানে শিল্প বিপ্লব উত্তর মানে শিল্প বিপ্লব পরবর্তী যে সময়টা, এটা বোঝাচ্ছে। এই যে বর্তমান যুগটা আর কি, এই যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষ। উৎকর্ষ মানে হচ্ছে ডেভেলপমেন্ট আর উন্নতি সাধন। এই সময়ে বাংলাদেশও যোগ দিতে চাইছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। অর্থাৎ এখন শুধুমাত্র কৃষি টিষি একই সকল কাজে যে যন্ত্রপাতি থাকলে মানুষ ভালো করবে এরকম না, তথ্য প্রযুক্তি দিয়ে যে যত বেশি আগায় যাবে, তার দেখা যাচ্ছে উন্নতি তত সহজ হবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, প্রশাসনিক মানে ধরে বাংলাদেশের যে প্রশাসনিক ভবনগুলো আছে আর কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমলারা যেখানে থাকে কাজ করে, অফিস আদালত, এগুলো হচ্ছে প্রশাসনিক ভবন সরকারি যেগুলা। শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সামাজিক এনজিও যে প্রতিষ্ঠানগুলো আছে, সমাজসেবা করে বা বিভিন্ন ধরনের মানুষের উপকার করে, তাদের নিজস্ব কালচার সংস্কৃতি আছে, উদ্দেশ্য আছে। আবার কিছু কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে যেগুলো বাইরের দেশ থেকে ফান্ড করে, তাদের প্রতিষ্ঠান আর কি এগুলা। সাংস্কৃতিক কিছু ক্ষেত্র আছে, তাদের মাধ্যমে দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানামুখী প্রযুক্তির জ্ঞান। অর্থাৎ তারা শুধুমাত্র শিল্পগুলো যোগে পড়ে নাই, বর্তমান যুগে তথ্য প্রযুক্তি যেটা, এগুলো বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক যত জায়গায় সম্ভব, এগুলো কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছে, বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করতেছে, যেন আরো ভালো ভালো উৎপাদন করা যায়, আরো ভালো ভালো কাজে মানুষকে সেবা করা যায় আর কি। ঠিক আছে। তো এই ছিল মূলত পুরো চ্যাপ্টারটা, যেখানে আমি মামা একটু বলে দিই আমরা কি কি জিনিস পড়ছিলাম। তা আমরা বলছিলাম যে মানুষ আগে আলাদা আলাদা বসবাস করতো, পরে জীব জীবজন্তু আক্রমণ করতো, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য মানুষ একসাথে বসবাস করা শুরু করলো। এবার প্রকৃতি এরকম অনেক জিনিস আছে যারা একসাথে বসবাস করে, আমরা হাতি, পিঁপড়া অনেক উদাহরণ দিয়েছিলাম। পরে সমাজে দেখা যাচ্ছে মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, এমনও আছে। বিভিন্ন গোত্র, ক্লাব এগুলো তৈরি হয়েছে, পরিবার একসাথে বসবাস করা শুরু হয়েছে। এরপরে দেখা গেছে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করছে। আবার এক এক অঞ্চলে ভৌগোলিক পরিবেশ এক এক রকম হওয়ার কারণেও সমাজ বিভিন্ন আসছে। কোথাও নদী আছে, কোথাও পাহাড় আছে, কোথাও বন জঙ্গল, কোথাও হচ্ছে মরুভূমি। এই জন্য এক এক জায়গায় এক একটা সমাজ সভ্যতা তৈরি হয়েছে। যেমন সিন্ধু সভ্যতা, এরপর হচ্ছে গিয়ে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা,
বা বাংলাদেশের প্রাচীন সভ্যতা এগুলো আমরা পড়ছি। এবার বাংলাদেশের বিভিন্ন যে কুটির শিল্প ছিল, ঢাকাই শাড়ি, রেশমি পোশাক, মসলিন শাড়ি, খেজুরের গুঁড়ো, অনেক কিছু আমরা পড়ছি। এগুলো এক এক অঞ্চলে এক একটা পাওয়া যায়, কারণ তাদের ভৌগোলিক পরিবেশ ভিন্ন আর কি, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখলাম 6টা ভাগ ছিল। প্রথম ভাগে ছিল শিকার এবং খাদ্য ভিত্তিক, তারা শিকার করে খাওয়া লাগতো, শিকার করা শেষ, পরে ওই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যেত। পরে দেখছে বিভিন্ন ধরনের ফসল আইন না তারা ছড়া ছিটা রাখতো, এখান থেকে চারা গাছ হচ্ছে। পরে তারা কি করলো, বিভিন্ন ধরনের যে পশু পাখির যে হাড় আছে এগুলো দিয়ে জমি খুঁড়ে খুঁড়ে বীজ বপন করে দিত, এখান থেকে ফসল হতো, এগুলো খাইতো। পরে ওই অঞ্চলে খাবার শেষ, অন্য অঞ্চলে চলে যেত। পরে মানুষ শিকার করে পশু পাখি আনতো, আবার আস্তে ধরে নিয়ে আসতো। এগুলো একটা সময় পরে দেখলে এখান থেকে চামড়া হবে, বাচ্চা পাওয়া যাবে, দুধ পাইতে পারবে, মাংস পাবে। তারপরে পশুপালন করা শুরু করলো আর কি। এভাবে তারা দেখা গেছে এখন তারা পশু শেষ হলে অন্য অঞ্চলে চলে যেত। এরপর আসছে কৃষিকাজ। তো কৃষিকাজ হচ্ছে দেখা গেছে তারা লাঙ্গল চাষ করলো, গরু দিয়ে চাষ করা শুরু করলো। বিভিন্ন যেখানে বন্যা হয়, যেখানে নদী আছে, সেখানে ওই বন্যার কারণে পলিমাটি জমে, জমি উর্বর হয়। ফলে যেখানে বৃষ্টি হয়, স্থায়ীভাবে বসবাস করা শুরু করছে। ফলে অনেক ফসল বেশি উৎপাদন হয়ে গেছে। এগুলো দিয়ে মানুষ আবার ব্যবসা বাণিজ্য করা শুরু করলো, এক অঞ্চল থেকে অন্য অন্য অঞ্চলে যাওয়া শুরু করলো। পরে একটা সময় পর মানুষ দেখলো ইউরোপের যুগে এখানে বিজ্ঞান নিয়ে গবেষণা করলে ভালো, মানুষ কম পাওয়া যাচ্ছে, উৎপাদন বাড়ানো লাগবে। ফলে তারা যে বিজ্ঞান গবেষণা করে বিভিন্ন যন্ত্রপাতি, বাষ্প ইঞ্জিন, স্টিমার, টারবাইন এগুলো আবিষ্কার করা শুরু করলো। ফলে দেখা গেছে তারা অনেক কিছু উৎপাদন করছে। এটার জন্য যে কাঁচামাল লাগবে ওই দেশে তো সবকিছু নাই। এই জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা ছড়াই ছিটাই গেছে, ওখান থেকে কালেক্ট করে করে ম্যাটেরিয়ালস নিয়ে আসে, ওই দ্রব্যাদিগুলো তারা নিয়ে আসে দেখা গেছে তাদের যন্ত্রগুলো ইউজ করে ওই বিভিন্ন ধরনের কাঁচামাল তৈরি করছে, আর এই বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করছে। এগুলো আবার জাহাজ টাহাজ, রেলগাড়ি, ইঞ্জিন এগুলো আবিষ্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। বিভিন্ন দেশে এগুলো আবার কি করছে, ছড়াই ছিটায় দিছে। এরপরে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এরকম ছিল, ধর কুমিল্লার লালমাই, নরসিংদী, ওয়ারী, চট্টগ্রাম, এই সকল অঞ্চলগুলোতে আদি মানুষ বসবাস শুরু করছে। পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষ বসবাস করা শুরু করছে। ফলে এখানেও কৃষিকাজ করা শুরু করছে, উদ্ভিদ ফসলগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। এরপর তারা পলাশি যুদ্ধ আসলো, ব্যবসা বাণিজ্য থেমে গেছে। ওখানে দেখা গেছে ব্রিটিশরা শাসন করছে, তারা এখান থেকে শাসন করে সব নিয়ে গেছে। পাকিস্তান আমলে খুব বেশি উন্নতি হয় নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক কিছু উন্নতি হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে বা বিভিন্ন প্রশাসনিক সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, এখানে ইন্টারনেট, ফেসবুক, সফটওয়্যার অনেক কিছু ব্যবহার হচ্ছে। এভাবে বাংলাদেশ উন্নতি সাধন করতেছে। এই মূলত প্রথম চ্যাপ্টারটা পড়লাম, আজকে এতটুকুই। পরে আমরা আবার সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো। তো এটা আমার একটু সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝলে কথাগুলো যে একটু স্পিডেও শুনতে পারো, ধর ওয়ান স্পিডে না আসলে 1.5 স্পিডে শুনতে পারো, স্পিডে শুনলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। লেখার কিছু নাই, মামা একটু বুঝে দিচ্ছে, তুমি পড়লে বুঝবা। পরে বই থেকে রিডিং করে দেখা লেবা আর কি, ঠিক আছে। তো এখানে কিছু আমরা এমসিকিউ যদি দেখি, যে প্রথম অঞ্চল দেশে শীতল পাটির জন্য বিখ্যাত কোন অঞ্চল, তাহলে আমরা দেখছি শীতল পাটির জন্য যে সিলেটের যে শীতল পাটি, এখানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে শীতল পাটির জন্য বিখ্যাত আর কি সিলেটটা, ঠিক আছে। নারী প্রথম কৃষিকাজ শুরু করেন, কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব, দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। কোনটা? শুধুমাত্র সৃজনশীল দৃষ্টিভঙ্গি। একাদের এটা আমি জানি না একজের উত্তর কোনটা হইব, তিনটাই হইতে পারে। কিন্তু প্রথম কৃষিকাজ তারা শুরু করছে কারণ তারা খাদা খাবার সংগ্রহের দায়িত্ব পালন করছিল, এটা তো অবশ্যই আছে। তো দায়িত্ব পালন করতো, তো তো দেখা গেছে তাদের শুধু আমার মতে শুধুমাত্র দুই হবে আর কি উত্তর, গাইডে দেখে নিয়ে কোনটা দিছে। কারণ রিডিং করে দুই বোঝা যায়, বাকি দায়িত্ব পালন করা বাধ্যবাধকতা ছিল, দুই তিনও আছে। তো দুই তিন রাখতে হলে এখানে একও রাখতে হবে। শুধু এক রাখলে হবে না, খাদ্য সংগ্রহ প্রাথমিক দায়িত্ব তাদের উপর ছিল। এটাও হইতে পারে যে ধরো এক ও দুই, এটাও হইতে পারে আর কি। এখন তুমি দেখে নিও, আমার মনে হয় না এটা আছে, এটা আছে আমার মনে হয় না। সৃজনশীল দৃষ্টিভঙ্গি, কারণ সৃজনশীল দৃষ্টিভঙ্গি না থাকতে পারে, কেন থাকতে পারে, কারণ তারা তো দেখছে এই যে ছড়াছিটা রাখছে, এখান থেকে চারা গাছ হয়ে গেছে, তখন তারা ভাবলো কি এমন যদি হয় তাহলে তো আমরা খুঁড়ে খুঁড়ে বীজ বপন করতে পারি, এখান থেকে ফসল পেতে পারি। তো তারা একটা ভাইবা পরে এখান থেকে ফসল উদ্যান উদ্যান কৃষি যেটা ওটা করা শুরু করছে আর কি। তো এটা একটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি, তাহলে এটা থাকতে পারে, তাহলে এক দিয়ে হওয়ার আনসার সম্ভাবনা বেশি। তাও আকার দেখে নিও, তিনও থাকতে পারে আর কি, ঠিক আছে। এবার থেকে একটা উদ্দীপক দিচ্ছে, স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়, একটি স্টিল স্পিনিং মেশিন, হ্যাঁ, কাপড় বোনার তাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে বলছে কি কি ছিল দেখো, স্পিনিং মেশিন, যেটা সুতা কাটার নাম দেখছিলাম, বুননের তাঁত এবং বিদ্যুৎ তৈরির যে ছোট ছোট বিদ্যুৎ যে তৈরি হয়েছে এগুলা প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। উদ্দীপ অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন আছে? এটা কি, এটা না শিল্পভিত্তিক না? কারণ যখন শিল্পভিত্তিক সমাজ তৈরি ছিল তখন আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের ইউরোপে এই স্পিনিং মেশিন, কাপড়, বিদ্যুৎ এগুলো তৈরি হয়েছিল। আমরা দুটি পিছনে যাই, এই দেখো শিল্পভিত্তিক যে সমাজ, এখানে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়েছিল। এই দেখো তোমার যে এই যে দেখো সুতা কাটার যে যন্ত্র সেটা আবিষ্কার হয়েছিল না এখানে, তারপরে এখানে বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল। এই দেখো বিদ্যুৎ উৎপাদন হয়েছিল না এখানে, এই যে বিদ্যুৎ,
যে মানে স্পিনিং মেশিন এগুলো তো এখানে শিল্প বিপ্লবী আবিষ্কার হয়েছিল, তাই না? তো এটা বলেই বুঝবা। তো এটা হচ্ছে শিল্প বিপ্লবের আমরা পড়ছি, এটা হচ্ছে শিল্প বিপ্লব আর কি। মুক্ত সমাজের ব্যবস্থার ফলে অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে অবশ্যই, কারণ মানুষ তো কম উৎপাদন করতে পারে, যন্ত্র তৈরি করা উৎপাদন বেড়ে গেছে। কৃষির সূচনা হয়েছে না, কৃষি সূচনা কিন্তু তখন হয় নাই। কৃষি সূচনা কেন হয় না এটা হবে না, কৃষি সূচনা হয় নাই কেন, কৃষি সূচনা অনেক আগেই হয়েছে। যোগাযোগ সহজতর হয়েছে, কিন্তু ওই যে বিভিন্ন ইঞ্জিন আবিষ্কারের ফলে দূর থেকে দূরান্ত জাহাজ, রেল লাইন বিভিন্ন মাধ্যমে যেতে পারছে, ইঞ্জিন আবিষ্কার হয়েছে, তো গাড়ি চলতে পারছে, পেট্রোল এগুলো আবিষ্কার হয়েছে। তো এখানে কোনটা হবে, 1 এবং 3, 1 এবং 3, তাহলে এখানে 1 ও 3 কোনটা, এই যে দেখো 1 ও 3 যেটা আছে, সরি এটা না, এখানে 1 ও 3 যেটা আছে এটা হবে উত্তর আর কি, অর্থাৎ এখানে এই যে এটাও আছে আবার অধিক, এই দুইটাই আছে আর কি, ঠিক আছে। এবার একটা প্রশ্ন দিচ্ছে, দেখো শিকার দিয়ে বললাম তৈরি করতো, আর এখন দেখো মানুষ কি করছে, কৃষি কাজ করা শুরু করছে, উদ্যান কৃষি বা জমিতে। পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? পোড়াবাড়ি, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত মানে কি বলো, এদিকে এখানে আছে। পোড়াবাড়ি মিষ্টি না কি যেন ছিল মনে হয়। সেটা এখানে নাই। এই যে ফেজিপুরের গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি এগুলো না আছে। পোড়াবাড়ি নিয়ে এখানে কিছু বলে নাই। তো গাইড থেকে দেখে নিও এর উত্তর। পোড়াবাড়ির মিষ্টি মনে হয় নাকি জানো, যাই হোক দেখে নিও গাইড থেকে। আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতো, কোনো এটা তো পড়াইছি। তো তারা দেখছে একাকী থাকতো, হিংস্র পশু পাখি আক্রমণ করতো, আবার খাবার দেখা যাচ্ছে ঠিক মতো পাইতো না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতো, ফলে তারা বিপদে পড়তো। এজন্য তারা দলবদ্ধভাবে বসবাস করা শুরু করছে, একটা পরিবার, পরিবার থেকে গোত্র থেকে সমাজ। এবার তারা একসাথে দেখা যাচ্ছে শিকার কাজ করতো, পুরুষরা শিকারে যেত, মহিলারা দেখা গেছে ফলমূল আহরণ করতে যেতে, একটা সময় পর কৃষি কাজ শুরু করছে। তো এভাবেই তারা দলবদ্ধ হয়ে বসবাস করা শুরু করছে আর কি। তারা পরস্পরকে সহযোগিতা করতে পারতেছে, বিভিন্ন আত্মীয়তার বন্ধন তাদের মধ্যে তৈরি হয়েছে। শেষ, এ দুটো লিখে উদ্দীপক 1 নং চিত্রে কোন সমাজ ইঙ্গিত করছে, এই যে শিকারী সাজার প্রথম যুগটা না, শিকারি করতো, মহিলার এক ধরনের দায়িত্ব করতো, পুরুষ আর এক ধরনের, তাই না? এটা শিকারি যুগটা, যেটা মনে রাখবা। এটা ভালো করে লিখবা, বইয়ে যত লেখা আছে সবটা সুন্দর করে লিখবা। 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, এই যে মেয়েরাই, এই যে এটা থেকে উদ্যান কৃষি, উদ্যান কৃষি এটা কিন্তু জমি না, এটা দেখো বাড়ির বন জঙ্গলের পাশে। তার মানে হচ্ছে এই যে মেয়েরা দেখতেছে বিভিন্ন পুরুষরা কি করতো, খাদ্য সংগ্রহ করতে, sorry, পশু পাখি শিকারে যেত, আর মহিলারা কি করতো, বিভিন্ন ওই যে মেটে আলু, তারপরে কচুর যেই কুন্দু ডগা, তারপর হচ্ছে তোমার যেই ফলমূল আছে এগুলা, বা গম বার্লি এগুলো তারা আহরণ করতো, এগুলো নিয়ে আসতো ফলের পাশাপাশি, নিয়ে এসে এগুলো খাবার রান্না বান্না করার পর এগুলোর যে উচ্ছিষ্ট অংশ, এগুলো দেখা গেছে ফালায় ছড়াছিটা রাখতো, কদিন পর্যন্ত এখান থেকে চারা গাছ হয়ে গেছে, তাই না? পরে তারা কি করছে, একটা বুদ্ধিগুলো সৃজনশীল মাথা খাটালো, পরে দেখছে না, তাহলে এগুলো যদি আমরা একটু ওই যে হাতির বা হাতি বলে সরি, পশু পাখির যে চোয়ালের যে অংশ আছে বাঁকা হাড়, এগুলোকে ধারালো করে তারা হচ্ছে এগুলো দিয়ে জমিটাকে একটু নরম করে এখানে বীজ বপন করে দিত। পরবর্তীতে এখানে কৃষিকাজ করতে বিভিন্ন ফসল হইতো। এক অঞ্চলে শেষ, পরবর্তীতে তারা অন্য অঞ্চলে যাইতো। এভাবে মানুষ কৃষিকাজে ঝুঁকছে। একটা সময় পর দেখা গেছে লাঙ্গল টাঙ্গল কৃষি সমাজ হয়েছিল, এরপরে মানুষ কি করছে, ধরো বিভিন্ন ধরনের যেখানে পলিমাটি জমে, বন্যা অঞ্চল বা বৃষ্টি হয়, ওই অঞ্চলগুলোতে স্থায়ীভাবে বসবাস শুরু করছে, কারণ এখানে পশুপালন করা শুরু করছে, কৃষি হয়েছে, স্থায়ীভাবে বসবাস করা শুরু করছে। তাহলে এটা মেয়েদের থেকে প্রথমে এটা শুরু হয়েছিল। তো এটা পুরোটাই লিখবা আর কি, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে একটা ঘটনা বলছে কি, ঘটনা 1, রিমা তার নানা বাড়ির রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় সুতা কাটা হয়, এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। ওই যে একটা ছিল রাজশাহীর একটা তুঁত গাছ ছিল না, তুঁত গাছের ক্ষেত্রে রেশমের গুটি থাকতো, পোকা থাকতো, ওখান থেকে রেশমের সুতা কাটার মেশিন দিয়ে, স্পিনিং যে মেশিনটা ওটা থেকে আলাদা করে করে মানুষ কি করতো, রাজশাহীর যে শাড়ি ছিল রেশমের সাথে সেটা বানাইতো। এটা লিখতে হবে পুরোটা এখানে, ঠিক আছে। পরটা কি দেখো, রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করত। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। এখন সমাজ কাকে বলে, এই যে দেখো মানুষের প্রয়োজনে পরস্পরকে সহযোগিতা করার জন্য দলবদ্ধভাবে যে বসবাস, সেটাকে সমাজ বলে। সমাজে দুইটা বৈশিষ্ট্য থাকা দরকার, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হইতে হবে এবং সেখানে অনেক মানুষ থাকতে হবে, এটা পড়ছিলাম তাই না। সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন, কিছুক্ষণ আগে আমি প্রশ্ন বলছিলাম, কারণ দেখা গেছে মানুষ তো দেখা গেছে আগে আলাদা থাকতো, একটা সময় পর পশুপালন করা শুরু করছে, যেখানে বন্যা বা বৃষ্টি হয়, পলিমাটি জমে, এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিকাজ করা শুরু করছে, অনেক ফসল উৎপাদন হয়েছে, এভাবে ব্যবসা বাণিজ্য বাড়ছে, এখানে একটা সভ্যতা জন্ম হয়েছে, একটা শিল্প কারখানা তৈরি হয়েছে, এভাবে একটা সভ্যতা তৈরি হয়েছে, জনকে সভ্যতাকে কৃষির অবদান বলা হয়, অর্থাৎ কৃষির কারণে সভ্যতা তৈরি হয়েছে আর কি। এবার বলছে ঘটনা 1, উদ্দীপকের
কোন গোটাকে উল্লেখ করা হয়েছে? ওই যে তুঁত গাছ থেকে রেশমের গোটা পোকা, ওইটা পুরোটা লিখতে হবে আর কি, ঠিক আছে? ঘটনা দিয়ে নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। স্তরগুলো কি কি ছিল দেখো। এখানে পূর্বপুরুষরা জমি চাষ করে, পূর্বপুরুষরা কি করতো? জমি চাষ, তার মানে কি কৃষির যে স্তর সেটাকে বোঝাচ্ছে, তাই না? এরপরে কি কৃষি কাজ করতো। এরপরে দেখো তো জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি শিল্প কারখানা প্রতিষ্ঠান করে। তো ঢাকায় একটি শিল্প কারখানা কোনটা? শিল্প কারখানা পোশাক শিল্প কোনখানে? ঢাকা কি ছিল? মসলিন কাপড় নি। তাহলে এটা ছিল কৃষির যুগ। কৃষির পরে কোন যুগ আসলো? শিল্পর যুগ। শিল্প যুগ আসলো কিনা? শিল্প কারণে পোশাক ইন্ডাস্ট্রিতে কারখানা যে কাজ করতে সেটা শুরু হইলো। অর্থাৎ 4 নাম্বার যুগ, 5 নাম্বার যুগ আর 6 নাম্বার যুগ। কারণ 4 নাম্বার যুগ ছিল কৃষি, 5 নাম্বার ছিল শিল্প যুগ, আর 6 নাম্বার কোনটা? সফটওয়্যার যেটা, শিল্প বিপ্লব উত্তর যেটা, মানে শিল্প বিপ্লবের পরে যে সময়টা, মানে আধুনিক সময়টা। তাহলে আমরা যে বললাম সমাজের 6টা অংশ, এটা হচ্ছে 4 নাম্বার অংশ, জমি চাষ, কৃষি চাষ। 5 নাম্বার অংশ কি ছিল? তোমার এই যে শিল্প বিপ্লব, কারখানা আমাদের কাজ করা। 6 নাম্বার হচ্ছে সফটওয়্যার, অর্থাৎ শিল্প বিপ্লবের পরবর্তী যে সময়টা। মামা আবার দেখে আসে। এই দেখো, প্রথমটা কি? শিকার, উদ্যান কৃষি। 3 নাম্বারটা কি? পশুপালন। এবারে কৃষিভিত্তিক সমাজ। এবারে কি? শিল্পভিত্তিক। এবারে কি? শিল্পভিত্তিক পরবর্তী। দেখে কি পশুপালন করতো? না, বলছে কৃষি কাজ করতো, তাহলে এটা কৃষি কাজ। তা এর একটা ধাপ নেই। এবারে বলছে যে পোশাক শিল্পতে কাজ করে, তাদের ছেলে জনি, পোশাক শিল্প, একটা কারখানা। তাহলে এটা কি 5 নাম্বার স্তরটা নেই? আর শিল্প বিপ্লব পরবর্তী যেটা সফটওয়্যার কোম্পানিতে যেটা কাজ করে, 6 নাম্বারটা নেই। তাহলে 4, 5, 6 এগুলো বোঝাতেছে আর কি, ঠিক আছে? তো এটা একটু ওখান থেকে লিখবা, গাড়ি দেখে নিও কেমন লিখছে। মামা পুরোটা একটু ভালো করে বুঝিয়ে দিলাম, তুমি মোটা মোটা মনোযোগ দিয়ে শুনলে বুঝবা, সমস্যা নেই, ঠিক আছে? এটা ছিল একটা সৃজনশীল। তাহলে এবার বুঝতে পারছো কেমন সৃজনশীল গুলো আসবে। বইটা পড়লে ওগুলো পারবা আর কি। এমনি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিছু দিছে। সংক্ষিপ্ত প্রশ্ন কেন লেখা লাগবে? কারণ তোমাদের 30টা থাকবে এমসিকিউ, 8টা থাকবে সৃজনশীল, 8টার মধ্যে 5টা দেওয়া লাগবে, তাহলে 50 নেই। তো 50টা আর 30টা কত হলো? 80 নাম্বার নেই, তোমাদের 100 নাম্বার। আর বাকি থাকবে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা থাকবে 2 নাম্বার করে। হুম। কিন্তু তোমাকে 10টা আনসার করা লাগবে, তো 10টা কত? 20 নাম্বার। তো ওই যে 80 নাম্বার আর 20 নাম্বার হলো 100 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 2-3 লাইনে লেখা ফেলা লাগবে। যেমন কিসে, কিভাবে সমাজের সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। ওই যে মানুষ একাকী থাকতো, পরে একটা সময় পর সমাজবদ্ধভাবে গড়া শুরু করছে। এখানে বিভিন্ন ধরনের ক্লাব, সমিতি, পরিবার, আত্মীয়, বন্ধুত্ব এগুলো তৈরি করছে। এভাবে সামাজিক সম্পর্ক গড়ে উঠছে। 2-3 লাইন লিখলেই হবে। এবার হচ্ছে সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি? সমাজের বৈশিষ্ট্য 2টা, যেখানে অনেক মানুষ থাকে এবং একটা বিশেষ উদ্দেশ্যে তারা এখানে একত্রিত থাকে। এবার আরো কিছু বৈশিষ্ট্য আছে, তারা পারস্পরিক সহযোগিতা করে, তারা এখানে দ্বন্দ্ব হয়, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এগুলো তৈরি হয়, একে অন্যের উপর নির্ভরশীল, এই জিনিসগুলো লিখতে হবে। এবার হচ্ছে ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে? ইউরোপের মানুষরা শিল্প বিপ্লব হয়েছিল কখন? 1492 সালে, রেনেসাঁ যেটাকে বলে। তো তারা দেখছে প্রাচীন গ্রিস, হুম, রোমান যে সভ্যতা, এগুলো আবিষ্কার করার ফলে তারা দেখলো এখানে জ্ঞান বিজ্ঞানের মানুষ অনেক চর্চা করতো। ওখান থেকে পুঁথি নথি এগুলো সংগ্রহ করে আইনা তারা নিজেরা কি করলো? এগুলা অধ্যয়ন করা শুরু করলো। পরবর্তীতে দেখলাম শ্রমিকরা কাজ করতে চায় না, তো ফলে কৃষিকাজ তো করা যাচ্ছে না। এই জন্য তারা ভাবলো জ্ঞান বিজ্ঞানে গবেষণা করে আমরা বিভিন্ন যন্ত্রপাতি বানাই, তাহলে কারখানা দিয়ে আমরা বিভিন্ন কাজ করে ফেলতে পারবো, মানুষ লাগবে কম। এইভাবেই তারা দেখেছে, চিন্তা ভাবনা করে গবেষণা করে বিভিন্ন বাষ্পীয় ইঞ্জিন, সুতা কাটার মেশিন, বিদ্যুৎ টারবাইন এগুলো বের করছে। এভাবে শিল্প বিপ্লব হয়ে বিভিন্ন উন্নতি সাধন হয়েছে, ঠিক আছে? এগুলো কয়েক কথা লিখলে হবে। এই যে মামা পুরোটা পড়াই দিলাম, আশা করি তুমি মোটামুটি বুঝতে পারছো। পুরোটা মনোযোগ দিয়ে দেখবা, তাইলেই হবে আশা করি। আল্লাহ হাফেজ।